মা ছেলের মধ্যে কথা শেষ হতে পারেনি তার আগেই আম্বিয়া বেগম কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আজলান রাগত স্বরে বলল, তুমি এভাবে কাঁদলে আমি আর ফোন দেব না মা। আম্বিয়া বেগম ক্ষীণ স্বরে বললেন, আরেক মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে তুই আমাকে মা ডাকিস না। 5 দিন তোর গলা না শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। সেখানে ওই দুধের বাচ্চাটাকে না দেখে ওর মায়ের কেমন লাগছে বুঝতে পারছিস তুই? কতটা পাষাণ রে তুই। আজলান বলল, কেঁদো না, আমি দেখছি কি করা যায়। আগামী 2 সপ্তাহ কাজের মধ্যে ডুবে থাকবো, তাই সুযোগ হবে না। তারপর দেখি তোমাকে নিয়ে আসতে পারি কিনা। আম্বিয়া বেগম বললেন, ওর মা কতবার ফোন দিয়েছে ডোডোর খবর জানার জন্য। তুই ওর সাথে কথা না বল, কিন্তু বাচ্চাটার গলা তো শুনতে দিবি। এই কেমন রাগ তোর? আজলান বলল, আমার কাজ শেষ হোক, ডোডোকে এসে তুমি নিয়ে যেও। এখানে আপাতত লোক রেখেছি, ওরা দেখভাল করছে ওর। আর ওর মা, ওর কাছে ওর বাচ্চাকে দিবি না। আজলান কোনো কথা বলল না। তিথির ব্যাপারে শুধু জানার ছিল ও ফোন দিয়েছে কি দেয়নি। আম্বিয়া বেগম আফতাব সাহেবের অসুস্থতার কথাও চেপে গিয়েছেন। ছেলের উপর উনার অনেক রাগ, কিন্তু তা দেখালেন না। ডোডোর কাছে পৌঁছানোর জন্য উনাকে শান্ত হয়ে কথা বলতে হবে। আজলান ফোন রাখার সাথে সাথে আফতাব শেখ জানতে চাইলেন, আজলান শেখ কেন ফোন দিয়েছে? আম্বিয়া বেগম বললেন, নিজের ছেলেকে এভাবে সম্বোধন করছো কেন? ছেলে আমাকে কিভাবে সম্বোধন করে দেখেছো? এসব তুমি শিখিয়েছো ওকে? তোমার ছেলে চায়টা কি বলতো? কি চায় সে? বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে দূরে রেখে কি প্রমাণ করতে চাইছে? আম্বিয়া বেগম রেগেমেগে বললেন, সব তোমার জন্য হয়েছে। তুমি সব নষ্টের মূল। তোমার ছেলে কেমন তুমি জানতে না? ওরকম মেয়ে পছন্দ করে এনেছো কেন? এর চাইতে ভালো মেয়ে তো চোখের সামনেই ছিল। তোমার ছেলে তাকে পাত্তা দেয়নি, তাই সে নিজের মতো করে কাউকে পেয়ে ভেগেছে। ডোডোর মাও এমন ভেগে গেলে ভালো হতো। সরসে চেঁচিয়ে উঠলেন আম্বিয়া বেগম, মুখে অলক্ষণে কথা এনো না। তোমার বোনের মেয়ে তলে তলে বেটা মানুষ হাত করে রেখেছিল। সেই মেয়ের সাথে তুমি আর তোমার বোন আমার ছেলের বিয়ে ঠিক করলে কোন সাহসে? আফতাব সাহেব নির্লিপ্ততা গলায় বলল, তোমার ছেলেকে হুড়পড়ি এনে দিলেও সে দোষ খুঁজে বের করত। হেনারও দোষ খুঁজে বের করেছিল সে। তাই হেনা বুঝে গিয়েছিল ওর সাথে বাকি জীবন কাটানো সম্ভব না, তাই পালিয়ে গিয়েছে। এখন বৌমার হাত পা তো বাঁধা, তাই তাকে বাগে পেয়ে তোমার ছেলে তাকে শাস্তি দিচ্ছে। তোমার বোন, তোমার ভাগ্নি সবকটা বেঈমান। ওদের সাথে ডোডোর মাকে মিলাবে না। তুমি আর তোমার ছেলের কারণে ওকে ঘর ছাড়তে হয়েছে। তোমার ছেলে ওকে ছেড়ে দিলে ও যাবেটা কোথায়? খবরদার বলছি, এসব ভুলভাল কথা কারো সামনে বলবে না। আফতাব শেখ বললেন, তুমি কি তোমার ছেলেকে ডোডোর মতো দুধের শিশু ভেবেছ নাকি? ওর মাথায় কি ঘোরে তা তুমি বুঝতেও পারবে না। ও বৌমাকে জব্দ করতে পারলেই খুশি। ওই ছেলেকে আমি চিনি, আমার রক্ত তো। ও মরে যাবে, কিন্তু বৌমার কাছে মাথা নত করবে না। আম্বিয়া বেগম বললেন, বউ কি ও আনছে? বউ আমরা আনছি। ওর বউ আমি রাখবো। ও রাখার না রাখার কে? আমি ওকে আজকে গিয়ে নিয়ে আসবো। তোমার কি মনে হয় ডোডোর মা তোমার সাথে আসবে? যার সাথে ঘর করবে সেই ওকে পাত্তা দিল না আর তোমার কথায় চলে আসবে। কি বলতে চাইছো তুমি? আমি কিছু বলতে চাইছি না। তোমার ছেলে যেটা করতে চাইছে সেটা আন্দাজ করে বলছি, ও বৌমার সাথে সংসার করতে ইচ্ছুক নয়। এইসব ভঙর অজুহাত মাত্র। আম্বিয়া বেগম টলমলে চোখে চেয়ে রইলেন। দিন 20-21 দিনের মতো গড়িয়ে গেছে। ঝড়বাদলের দিন। সকাল বিকেল রাত 3 বেলা নিয়ম করে বৃষ্টি পড়ছে নিস্তার ন্যায়। ভীষণ আলসে আর বিষণ্ণ সময় কাটছিল সবার। মাগরিবের নামাজ পড়ছিলেন মালিকা বেগম। তিথি নামাজ পড়ে চা বসিয়েছে চুলায়। মফিজ সাহেব নামাজ পড়ে এসে চা খান। চায়ের পানি টকবক করে ফুটে ওঠামাত্রই তুষার এসে বলল, আপাকে যেন এসেছে, তোকে খুঁজছে। তিথি সন্নিগ্ধ গলায় বলল, কে? তুষা কি যেন বলল। তিথি শুনতে পেল না ঠিকঠাক, কিন্তু তুষারের উত্তরের অপেক্ষা করেনি সে। বারান্দার চেয়ারে জারিফকে বসে থাকতে দেখে অবাক চোখে চেয়ে বলল, আপনি? জারিফ তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ল। বলল, ভাবি আপনি একটু ব্যাগপত্র গুছিয়ে নিন, আমরা বান্দরবন যাব। তিথি উত্তেজিত হয়ে বলল, বান্দরবন? কেন? ডোডো কোথায়? ওর কাছে নিয়ে যাবেন? জারিফ বলল, জি, আমি বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। তিথি ব্যাকুল হয়ে বলল, আমার ডোডো কেমন আছে? জারিফ বলল, সব ঠিক আছে, আপনি রেডি হয়ে নিন।
তিথি আচ্ছা বলে ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে যেতেই থমকে গেল। ঘাড় ফিরিয়ে বলল, আপনার স্যার নিশ্চয়ই নিয়ে যেতে বলেনি। জারিফ বলল, স্যার আমার সাথে কথা বলেনি। উনি কথার বলার মতো সিচুয়েশনে নেই। আমার মনে হলো এই মুহূর্তে আপনাকে দরকার, তাই এসেছি। তিথি ঘরে চলে গেল। ছোট একটা ব্যাগ গুছিয়ে নিল। কিছুই খুঁজে পাচ্ছে না সে। হাতটা ভীষণ রকম কাঁপছে। কতদিন পর ডোডোকে দেখবে সে। দুটো শাড়ি, গামছা, কিছু জরুরি জিনিসপত্র আর কিছু টাকা নিয়ে নিল সে। বাকি টাকাগুলো মায়ের হাতে দিল। বলল, ডোডোর কাছে যাচ্ছি আম্মা। আমি ফোন দেব তোমাকে। মালেকা বেগম চুপ করে রইলেন। বেরোনোর সময় মফিজ সাহেব বললেন, মাথা ঠান্ডা রেখে কাজ করিস মা। তোর এখন একটা বাচ্চা আছে। এখন নিজের কথা ভাবলে চলবে না। ওর কথা ভেবে সিদ্ধান্ত নিবি। তিথি বাবাকে জড়িয়ে ধরে চুপ করে রইল। তারপর বেরিয়ে এল জারিফের সাথে। পুরো শহরটা তখন নির্জীব। যানবাহনের চলাচল না থাকলে আর কোনো শব্দই থাকতো না কোনোখানে। সড়ক বাতির আবছা আলোয় পিছালা রাস্তা চকচক করছে। কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে শোষো বাতাসের শব্দ। ডোডোর মুখটা কয়েকবার কল্পনা করল সে। পেটে মুখ গুজে দিলে খিলখিল করে হাসিতে ফেটে পড়ত ডোডো। হাসিটাতে কি মায়া! এত মায়া কবু দেখেনি তিথি। তার চোখে জল নামল। সাথে সাথে মুছে নিল সে। একবার ডোডোকে পেলে জাপটে জড়িয়ে বুকের মধ্যে লুকিয়ে ফেলবে সে। আর এক মুহূর্তের জন্যও ছাড়বে না। দুনিয়া উল্টে যাক কিন্তু ডোডোকে আর ছাড়বে না সে। পথিমধ্যে একটা দোকান দেখতে পেয়ে নেমে গেল সে। ফিরে এল কিছু চিপস আর মিনি বিস্কিটের প্যাকেট নিয়ে। ডোডো এখন খেতে শিখেছে। মাকে দেখা মাত্রই যদি মুখের দিকে চেয়ে থাকে। মা খালি হাতে এসেছে ব্যাপারটা কেমন দেখাবে। জারিফ তার উত্তেজনা বুঝতে পারল। মায়েরা এমনই হয়। ঘন্টা দুয়েকের মধ্যে গাড়িটা একটা সেন্ট্রাল হসপিটালের পার্কিং প্লেসে গিয়ে থামল। তিথি অবাক কণ্ঠে বলল, হসপিটালে কেন? আপনার স্যারের কিছু হয়েছে? জারিফ বলল, 3 তলায় যেতে হবে। চলুন। তিথি ওর পিছু পিছু কম্পিত পায়ে হেঁটে গেল। আয়জা আর আম্বিয়া বেগম হসপিটালের লাউঞ্জে বসে আছেন। আয়জার পায়ের কাছে বড় একটা ব্যাগ। কোলে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ। ব্যাগটাতে ডোডোর ছোট ছোট কাঁথা আর প্যাম্পাস রাখত সে। তাকে দেখে আম্বিয়া বেগম হাঁ করে চেয়ে রইলেন। তিথি ছুটে গিয়ে বলল, কার কি হয়েছে মা? আমার ডোডো। কোথায় ও? কেউ কিছু বলল না। ভয়ের চোটে আম্বিয়া বেগমকে একটা সজোরে ঝাঁকুনি দিয়ে কেঁদে উঠল তিথি। আম্বিয়া বেগমও এতক্ষণ পর ফুপিয়ে উঠলেন। তিথি স্তব্ধ হয়ে গেল। আয়জাকে বলল, ডোডো কোথায়? আমার ডোডো। আয়জা আঙুল দিয়ে কেবিনটা দেখিয়ে দিল। তিথি দৌড়ে গিয়ে জানালার কাজ বরাবর দাঁড়াতেই কেবিনের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেল। নিজের ছেলেকে নিজে চিনতে ভুল করল তিথি। হাতে ক্যানোলা, নাকে অক্সিজেন। শুকিয়ে এতটুকুনি হয়ে গেছে হৃষ্টপুষ্ট শরীরটা। গায়ের রংটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। তিথি চেয়েই রইল। কাঁদতে ভুলে গেছে সে। শুধু চোখ ফেটে উত্তপ্ত জল গড়িয়ে পড়ল। শ্বাসকষ্টের জন্য কিছু খেতে পারছিল না ডোডো। হা করে নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঁদছিল ভীষণ। নিউমোনিয়ার লক্ষণ বুঝে 3 দিন আগে ডোডোকে হাসপাতালে ভর্তি করিয়েছেন জাফর আহমেদ। রক্তে অক্সিজেনের মাত্রা 92% নিচে নেমে এসেছিল প্রায়। তিথি সবটা শুনে জড়পদার্থের ন্যায় বসেছিল অনেকক্ষণ। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণ হিসেবে ডাক্তার জানিয়েছে বুকের ভেতর শুকনো কফ জমে গিয়েছিল। তিথি করিডোরের মেটাল ফ্রেমের সোফায় বসে ডোডোর কাছে যাওয়ার অপেক্ষায় বসেছিল। কেবিনে সিস্টার আর ডাক্তারদের আনাগোনা আছেই। কেবিনে যাওয়ার অনুমতি পেতেই আর দেরি করেনি। মা এসেছে শুনে ডাক্তার এক নজর তাকে দেখে নিল। তখন অক্সিজেন মাস্কটা খুলে ফেলা হয়েছে। ডোডো নড়েচড়ে উঠে আবার ঘুমে তলিয়ে গেল। ডাক্তার তাকে ক্যানোলা দিয়ে ইনজেকশন পুশ করে তিথির কোলে তুলে দিল। তিথি দেখল 15 মাসের বাচ্চাটা কেমন 6 মাসের বাচ্চার মতো হয়ে গেছে। এতক্ষণ চেপে রাখা কান্নাটা এবার আর কোনো বাঁধ মানল না। ছেলের গালে আদর করতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে বলল, আমাকে এত বড় শাস্তি দিস না ডোডো। তার কান্নার ফাঁকে ডোডো চোখ মেলে তাকিয়েছে। তিথি বড় বড় চোখ করে বলল, আব্বা চোখ খুলেছে। মা দেখো ডোডো চোখ খুলেছে। আম্বিয়া বেগম এসে বসলেন তার সামনে। ডোডো মায়ের মুখের দিকে একদৃষ্টে চেয়ে রইল। তিথি সশব্দে কেঁদে বলল, মাকে শাস্তি দিচ্ছিস ডোডো? ডোডোর ঠোঁট দুটো নড়ে উঠল। তিথি বুঝল, সে আম্মা ডাকতে চাইছে। সেই মুখে অজস্র আদর দিয়ে নিজের গালের সাথে ছোট্ট গালটা লাগিয়ে রেখে বলল, তোকে ছেড়ে আর কোথাও যাব না ডোডো। একবার আম্মা ডাক।
কাঁদতে গিয়ে গলাও ভেঙে গেছে ছেলেটার। অনেকক্ষণ পর সুচিক্ষণ ভাঙা স্বরটা কানে এল তিথির। মা ডাক শুনে তিথি পাগলের মতো কাঁদল। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বলল, আর কাঁদিস না। একটা কথা সারা জীবন মনে রাখবি, মায়ের মতো করে কেউ ভালো রাখতে পারে না বাচ্চাকে। তিথি ডোডোর গালে গাল ঠেকিয়ে চোখ বুজে রইল। সারা রাত মা ছেলে জেগেছিল। ডোডোর একদৃষ্টে চেয়ে থাকা দেখে তিথি মনে মনে ভাবছিল, হয়তো সে ভাবছিল এই মা এতদিন কোথায় ছিল। ভোরবেলায় মা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে। প্রায় সকাল 10টার দিকে তিথির ঘুম ভেঙেছে। ডোডো তখনও তার বুকের উপর নির্বিঘ্নে ঘুমাচ্ছে, যেন কত রাত সে এভাবে ঘুমাতে পারেনি। আফতাব শেখ এসেছেন তখন। খাবার দাবার এনেছেন। ডাক্তারদের সাথে পরামর্শ করার পর ডাক্তার জানিয়েছেন আজ রাতেই ডোডোকে রিলিজ দেয়া হবে। তিথি কেবিন থেকে বের হয়নি। 2 পিস পাউরুটি খেয়েছে জেলি দিয়ে। ডাক্তার এসে শেষ ইঞ্জেকশনটা পুশ করল। ঔষধ খাওয়ানোর সময় আর ইঞ্জেকশন পুশ করার কেবিন ফাটিয়ে কেঁদেছে ডোডো। আম্বিয়া বেগম বললেন, ডাক্তার দেখা মাত্রই সে কান্না শুরু করে। কান্নার এক পর্যায়ে তিথিকে জড়িয়ে মা বলে ডেকে চুপ করে গেল। তিথি তার গালে আদর করতে করতে বলল, আমার আব্বা সুস্থ হয়ে গেছে। আর মারবে না ওরা। আমরা এবার বাড়ি যাব। ডোডো তার শাড়িটা ধরে রাখলো শক্ত করে। কাঁধে মাথাটা ফেলে রাখলো। তিথি তাকে কোলে নিয়ে হাঁটার সময় খেয়াল করলো সে একদম হালকা হয়ে গিয়েছে। অথচ আগে বেশিক্ষণ কোলে রাখলে কোমর ব্যথা করত। আজলান শেখের কথা তিথি জিজ্ঞেস করবে ভেবেছে কিন্তু করেনি। কারণ সে নিজেই অপেক্ষায় ছিল কবে আজলান শেখ আসবে। কিন্তু এল না। হয়তো নিজের পরাজিত মুখখানা তিথিকে দেখাতে চায়নি, কিংবা নিজের ছেলের অসুস্থতার দায় তিথিকে দায়ী করতে গিয়ে নিজেই ফেঁসে যাবে তাই সামনে আসেনি। তিথির এত কিছু ভাবতে ইচ্ছে করল না। তার ছেলে তার বুকে আছে, এটাই এখন তার সবচাইতে বড় পাওয়া। আয়জা, আম্বিয়া বেগম এমনকি আফতাব শেখও কিছু বলেনি এই ব্যাপারে। তিথি খেয়াল করেছে ঔষধ আনা, খাবার দাবার আনা নেওয়া, সব ছোটাছুটি জারিফই করছে। তার কাছে নিশ্চয়ই তার স্যারের খোঁজ থাকতে পারে। কিন্তু সে জিজ্ঞেস করতে গিয়েও করল না। ডিসচার্জ পাওয়ার পর ডোডোকে ভালো করে কাঁথা দিয়ে মুড়িয়ে নিয়ে শিশু ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় তিথি আম্বিয়া বেগমকে ডেকে বলল, আয়জা কোথায়? তোমরা যাবে না? আম্বিয়া বেগম বললেন, তোর ছেলে সুস্থ হয়েছে, আমার ছেলে নয়। তিথি ভুরু কুঁচকে চেয়ে রইল। আফতাব শেখ এসে বললেন, বৌমা তোমাকে বাংলোয় যেতে হবে। আমরা বাড়ি যেতে পারছি না আপাতত। জারিফ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছে ওটা ডোডোর বাপের স্যারের বাংলো। ওখানে উনার স্ত্রী আর একজন সিটার আছেন। রান্নাবান্না তোমাকে করতে হবে না। তুমি চলে যাও। তিথি মাথা নাড়ল। জারিফ ব্যাগপত্র নিয়ে এসে বলল, ভাবি চলুন। তিথি যেতে যেতে আরো একবার ফিরে তাকালো। আম্বিয়া বেগমের চোখে জল থই থই করছে। তিথি যেতে যেতে জারিফকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার স্যারের? জারিফ একটু চমকে যেতেই তিথি বলল, আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। জারিফ সংকোচ ছেড়ে তাকে জানালো, 15 দিন আগে হাসানুজ্জামান নামের এক অবৈধ অস্ত্র পাচারকারী বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-7 পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তল সহ হাসানুজ্জামানকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই দলের এক সদস্য আড়াল হতে গুলি ছুড়ে। আর সেখানে তিথির কণ্ঠস্বরে কাঁপুনি। সেখানে স্যারের ফুসফুসে বুলেটের আঘাত লেগেছে। তিথি আটকে রাখা দমটা সবেগে ছেড়ে বলল, ওহো। ডোডোকে জারিফের কোলে দিয়ে দ্বিতীয় তলার একটা সাদা কাচের কেবিনের ভেতর সিডেটিভে আচ্ছন্ন হয়ে শুয়ে থাকা আজলান শেখকে দেখে তিথির অন্তরাত্মা কেঁপে উঠেছিল। দাপুটে যার চলন বলন, আর ধারালো যার কথা। তাকে এমন পরাজিত সৈনিকের মতো পড়ে থাকতে তিথির আপনমনে বলল, তুমি আমাকে তোমার বিরোধী দল ভাবলেও আমি তোমাকে সবসময় বিজয়ীর বেশে দেখতে চেয়েছি। এভাবে নয়। তার ঠিক 13 কি 14 দিনের মাথায় আজলান শেখের গাড়ি এসে থামল বাংলোর সামনে। ডোডো তখন দোলনায় চড়ছে আর হাসছে। গাড়িতে বসে একদৃষ্টে তার বাবা তার দিকে চেয়ে রইল। বাবা এখনো জানতে পারেনি তার অনুপস্থিতিতে ছেলেকেও হাসপাতালে ঘুরে আসতে হয়েছে। তবে ছেলের সবল দেহ, মুখের ঝলমলে হাসিই বলে দিচ্ছিল এই বাংলোয় তার মায়ের উপস্থিতি। আফতাব শেখ গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, এসো এসো। বেলা শেষে পাখি নিড়ে ফেরে। আজলান গাড়ি থেকে নেমে আসতেই আয়জার কোল থেকে ডোডো নেমে এল হামাগুড়ি দিয়ে। এসে তার পায়ের কাছে বসে মুখ তুলে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে পা ধরে দাঁড়িয়ে পড়ল পায়ের পাতায় ভর দিয়ে।
হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকলো, পাপ্পা। ডোডো একটু একটু করে দাঁড়াতে শিখছে। দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেলে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে, আবার নিজে নিজে দাঁড়িয়ে পড়ে। তাহেরা বেগমই কয়েকদিন খেয়াল করলো মাকে পেয়ে সে পুরোদস্তুর ভালো ছেলেতে রূপান্তরিত হয়েছে। সারাক্ষণ আম্মা আম্মা বলে চেঁচাবে, তার মাকে উত্তরে জি জি বলতে হবে। ব্যাস সে খেলতে থাকবে। এইটুকুনি বাচ্চা, অথচ মাকে সে আপাদমস্তক চিনে ফেলেছে। তার সাথে সাথে মাকেও কথা বলতে হয় এখন, নইলে চেঁচিয়ে কেঁদে উঠবে। মা ছেলে এখন পুরো বাংলোটা মাতিয়ে রাখে। উনার বেশ ভালো লাগে। চলে যাবে ভাবলেই মন খারাপ হয়ে যায়। ডোডো এখন বাবার কোলে উঠে বসে আছে। বাবার মুখের দিকে একদৃষ্টে চেয়ে আছে। বাবাকে সে অনেকগুলো দিন পর দেখছে। আয়জা আম্বিয়া বেগমকে বলল, আম্মা দেখো ভাইয়াকে কিভাবে দেখছে। আম্বিয়া বেগম হাসলেন। আজলান ফোনে কথা বলছে, ডোডো ফোনটা কেড়ে নেওয়ার পায়তারা করছে। বাবা তার সাথে কথা না বলে কেন ফোনে কথা বলবে? রাতের খাবারের বন্দোবস্ত চলছে রান্নাঘরে। শায়লা একা হাতে রান্নাঘর সামলাতে পারলেও তিথি আসার পর থেকে তার কাঁধ থেকে কাজের ভার হালকা হয়ে গেছে। বরং সে এই কয়েকটা দিন ভীষণ আনন্দে কাটিয়েছে বাংলোয়। 1 মাসের বেতন নিয়ে সে চলে যাবে মাস শেষে। স্যারেরাও মনে হয় তাদের বাড়ি ফিরে যাবে। জারিফ হসপিটাল থেকে আনা যাবতীয় সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে বাংলোয় নিয়ে এল। আজলান ফোন রেখে বলল, হয়েছে, ওখানে রাখো। বাকিটা আয়জা সামলে নিবে। জারিফ বলল, আর একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসছি। জারিফ বেরিয়ে গেল। তাকে ইস্যু করে এত কাহিনী ঘটে গেছে, সে এইসব ব্যাপারে জানে না। আয়জা তাকে কিছু বলেনি। সেদিন ঘটনাস্থল হতে স্যারের এক সহকর্মী প্রথম ফোনটা তাকে করেছিল। হয়তো নাম্বারটা স্যারের কললিস্টে শুরুতেই ছিল, নয়তো স্যার বলেছে। আর তারপর জারিফ এক মুহূর্তও অপেক্ষা করেনি। চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ভর্তি করানোর 8 দিনের মধ্যে আজলানের শরীরের অবস্থার একটু উন্নতি ঘটলে জারিফ তাকে সেন্ট্রাল হাসপাতালের প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায় এক্সট্রা কেয়ারের জন্য। এই যাত্রায় স্যার বেঁচে গিয়েছে, তবে লাংস এখনো দুর্বল। প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। আর রেস্টে থাকতে হবে আরও 1.5-2 মাস। কিন্তু সেটা আপাতত হয়ে উঠবে কিনা স্যারই জানেন। আজ রাতটা বাংলোয় কাটিয়ে দিয়ে কাল সকাল সকাল বাড়ি ফিরে যাবে সে। তার দায়িত্ব শেষ। বাবা ছেলের মান অভিমান ভেঙেছে অনেক আগে। একমাত্র ছেলেকে জানপ্রাণ দিয়ে হলেও সুস্থ করার লড়াইয়ে নেমেছিলেন আফতাব শেখ। ছেলের এমন দুর্দশার কথা শুনে সকল দ্বন্দ্ব ভুলে উদ্ভ্রান্তের মতো তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে। বেডে শায়িত মরণাপন্ন ছেলের মুখ দেখে দ্বিতীয়বার ভাবার ফুরসত পাননি যে এই ছেলের সাথে বহুদিন ধরে উনার দ্বন্দ্ব চলছিল। মৃত্যুভয় কত সহজ করে দেয় সবকিছু। সবাইকে চা খেতে দেখে ডোডো কাড়াকাড়ি করছে। আজলানের চা, সিগারেট এসব খাওয়া বারণ। যদিও সে জীবনেও সিগারেট নামক জিনিসটা ছুঁয়েও দেখেনি, কিন্তু আফতাব শেখকে সিগারেটখোর বলা যায়। আম্বিয়া বেগম পৈপি করে বারণ করে দিয়েছেন সিগারেটের ধোঁয়া, গন্ধ কোনোটাই যেন উনার ছেলের নাকে না যায়। আয়জা ডোডোকে চা খাওয়ানোর জন্য কোলে নিয়ে নিল। কি তৃপ্তি নিয়ে চা খাচ্ছে সে। আজলানের মনেই ছিল না সে এভাবে চা খেতে পছন্দ করে। আয়জা চামচে ফু দিচ্ছে, খাওয়ার আগে সেও চামচে ওভাবে ফু দিচ্ছে। আয়জা হেসে খুন। পুরো বাদর একটা। খোশগল্পের মধ্যে ডোডোর অসুস্থতার কথা উঠল। তাকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে শুনে আজলান খানিকটা খেপাটে স্বরে বলল, এত ঠান্ডা লেগে গেল কি করে? তাহেরা বেগম বললেন, বাচ্চাদের ঠান্ডা লাগা স্বাভাবিক। মায়েদের ভীষণ সতর্ক থাকতে হয়। সেখানে ওর মা ছিল না। ঠান্ডা লেগে যাওয়া অসম্ভব কিছু না। আফতাব শেখ কথা বলে উঠলেন এবার। বললেন, জন্মের পর থেকে ওর শরীর শুকোয়নি তেমন। এখানে এসে শুকিয়েছে। তুমি অস্বীকার করতে পারবে না। আম্বিয়া বেগম বললেন, যা হয়েছে তা নিয়ে কথা বলে আর লাভ আছে? তুই একটু ঘুমাবি আব্বা। আজলান বসা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলল, না, তবে কাজ আছে। আম্বিয়া বেগম তীব্র প্রতিবাদ করে বলল, বউ ঘরদোর সব সাফ করছে আজ। খবরদার কোনো কিছুতে হাত দিবি না আজলান। সব সময় অবাধ্য হোস না। আজলাম হা করে চেয়ে রইল। মা বুঝে গেল কি করে? আয়জা বলল, হ্যাঁ ভাইয়া, আমি আর ভাবি মিলে সব জেরেমুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আফতাব শেখ বললেন, তোমার শরীরের উপর যাতে প্রেসার না পড়ে। সব সময় নিজের মর্জিমাফিক চলা যায় না। আজলান ঘরে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াতে গিয়ে আবার থেমে গিয়ে জারিফকে বলল, আমি না বলা অবধি কোথাও যাবে না। জারিফ মাথা নাড়ল। আয়জা তার কোলে ডোডোকে দিয়ে বলল, ফুপি কাজে যাই। কেমন?
ডোডো আঙ্গুল তুলে বলল, মা। আয়জা তার নাক টিপে দিয়ে বলল, আপনার আম্মা কাজ করছে, যাই দেখে আসি। জারিফ বলল, আমাকে কাল চলে যেতে হবে। স্যারকে একটু বুঝিয়ে বলবে। আয়জা মাথা নেড়ে বলল, আম্মাকে বলবো। আজলান ঘরে গিয়ে বিছানায় বসল। ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে। ডোডোর দলনা, খেলনা, বেবি ওয়াকার, কাপড়চোপড়, ঔষধের বক্স ছাড়া আর কিছুই ঘরে দেখা যাচ্ছে না। এই বাংলোর পেছনটা জঙ্গলের মতো। সিজি পোকার ভারী ডাক কান ঝালাপালা করে দেয়ার মতো। এখন কোনো ব্যাঙগুলোও যোগ দিয়েছে। জানালাটা বন্ধ। মশার কারণে বোধহয় বন্ধ করে দেয়া হয়েছে। সে উঠে জানালাটা খুলে দিল। দমকা হাওয়া ঢুকে পড়ল ঘরে। আজলান ফোঁস করে একটা ভারী নিঃশ্বাস ফেলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে ঘরে কেউ একজন এমনভাবে এল যেন মেঝেতে পায়ের ধুলো না পড়ে, এমনভাবে গেল যেন পায়ের শব্দ না হয়। ঠিক এভাবে হাসপাতালের কেবিনেও এমন একজোড়া পা আসা যাওয়া করত, যা আজলান শেখের জানার কথা নয়। রাতের খাবারের বেশিরভাগই ঝাল কম দিয়ে রান্না করা হয়েছে। গত 14 দিন বাংলোতে যেভাবে রান্না করেছে ঠিক সেই নিয়মে। চিংড়ি মাছটা বেশ ঝাল করে রেঁধেছে তিথি। কারণ আজলান চিংড়ি মাছ খায় না। তার মতে চিংড়ি মাছ নয়, পোকা। জলজ অমেরুদণ্ডী প্রাণী। তাছাড়া চিংড়িতে হাজার রকমের অ্যালার্জি। সে ঘৃণা করে চিংড়িকে। তাই তিথির মনে হলো চিংড়িটা সে নিজের মতো রাখতে পারবে। বাকি সব রান্না শায়লা রেঁধেছে। তিথি এটা ওটা বাড়িয়ে দিয়েছে। আজলান তেল মশলা বেশি খেতে পছন্দ করে না। আগেও কম খেত, এখন আরও কম। অপরদিকে তিথির পছন্দ তেল চটচটে মাছ মাংস। মাছ মাংসের উপর তেল না ভাসলে, লাল মরিচ আর পেঁয়াজ মশলায় মাখা ঝোলঝাল না হলে খাবার তার মুখে রোচে না। আম্বিয়া বেগমও আগে এমন খেতেন। ছেলের জন্য পছন্দ বদলে ফেলেছিলেন। এখন তিথি রান্না করলে তা বেশ আরামে খান। যদিও তিথির রান্না খুব কম খাওয়া হয়েছে, কিন্তু গত 14 দিন তিথিই রেঁধেছে, তাও শায়লার কথামতো আর হাসপাতালে খাবার নিয়ে গিয়েছে। বেশ ঘন করে করে ডাল, পেঁপে ভাজি, অথবা মসুর ডাল আর লাউ তরকারি, পটল কিংবা বরবটি ভাজা, ডিম এসব। মাছ মাংস একদম ছুঁয়েও দেখেনি আজলান। মাংস খাওয়া বারণ ছিল। খাওয়ার ফাঁকে আফতাব শেখ আর জাফর আহমেদ চিংড়ি রান্নার বেশ প্রশংসা করলেন। তিথি আম্বিয়া বেগম আর তাহেরা বেগমকে মাছ মাংস তুলে দিচ্ছিল। তখনই জাফর আহমেদ বললেন, শায়লা আজ সব রান্না দারুণ মজা হয়েছে। চিংড়িটা 10-এ 11। আজলান শেখ আপনি এটা মিস করে গিয়েছেন। একবার খেয়ে দেখুন। দেব। আরেহ কিচ্ছু হবে না, একবার খেয়ে দেখুন। চিংড়ি মাছ আবার মিস দেয় নাকি কেউ? তিথির ইশারায় শায়লা বাটি সরিয়ে নিয়ে বলল, এটা ম্যাডাম রেঁধেছেন স্যার, আমি নই। বাটিতে শেষ কয়েকটা চিংড়ি ছিল। সেগুলো তাহেরা বেগমের পাতে দিয়ে বাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেল তিথি। আয়জা চুপচাপ খেতে খেতে মায়ের চোখ বরাবর তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আজলান খেতে খেতে জারিফকে বলল, তুমি কাল ওদেরকে নিয়ে চলে যাচ্ছ? আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বললেন, তুই যাবি না? যাব। এখন না, কাজ আছে। আমাকে হেডকোয়ার্টারে যেতে হবে একটু। জাফর আহমেদ বললেন, আমি সামলে নেব। তুমি আগে বাড়ি যাও। যদি না যাও তাহলে সবাই এখানে থাকুক। আজলান আর কিছু বলল না। তিথি ডোডোকে নিয়ে ফিরে এল। বাসনের এক কোনায় 1 চামচ ভাত নিয়ে চিংড়ির ঝোল নিয়ে মেখে ডোডোকে হাঁটতে হাঁটতে খাইয়ে দিতে লাগলো। ডোডো ঝাল খেতে ঠোঁট দুটো লম্বা করে ও হু বলল। তিথি গালে চেপে চুমু খেয়ে বলল, মজা। ডোডো মাথা ঝাঁকালো। জাফর আহমেদ বলল, ছেলেও মাথা ঝাঁকিয়ে মায়ের প্রশংসা করছে। আম্বিয়া বেগম বললেন, বেশি ঝাল দিস না বউ, ওর পেট খারাপ করবে। আয়জা বলল, পাতলা খাবার খেলে ওর পেট খারাপ হয় আম্মা, ঝাল খেলে ঠিকই থাকে। ডোডো তিথির কোল থেকে খানিকটা নিচে ঝুঁকে গলা কাত করে চুপচাপ খেতে থাকা আজলানকে ডেকে বলল, এ পাপ্পা। আজলান সবেমাত্র পানির গ্লাস ধরেছিল মুখের কাছে। ডেডোর এমন ডাক শুনে তার কাশি উঠে গেল তখনই। আম্বিয়া বেগম চেয়ার ছেড়ে ছেলের কাছে ছুটে এসে বুকে পিঠে মাথায় মালিশ করে দিতে দিতে আয়জাকে বলল, পানি দে। এখন কি হবে রে? আজলান কাশতে কাশতে দাঁড়িয়ে পড়ল। তার খাওয়া এমনিতেই শেষ হয়ে এসেছিল। দুর্দান্ত একটি কাশির ধমক ফুসফুস বেয়ে উপরে উঠে আসছে ধীরে ধীরে। সেই দ্রুতবেগে হেঁটে ঘরে চলে গেল। ঘরে এসে নিজের ঔষধপত্র খুঁজতে গিয়ে একের পর এক সব ড্রয়ার ধুপধাপ টেনে খুলল। বিছানার বালিশ, চাদর তুলে ফেলল, টেবিলের ড্রয়ারটা চেক করল। ঔষধের বক্সটা কোথায় রেখেছে মাথায় আসছে না। কোথায়?
কাশির ধমকটা বুকে এসে আটকে গেছে। উতলে উতলে উঠছে কাশির বেগ। শ্বাস ছাড়তে কষ্ট হলো। কাশির চোটে চোখে পানি চলে এল। গলার দুই পাশের শিরা ক্রমাগত ওঠানামা করতে লাগলো। লাংসে বুলেটের আঘাত লাগায় তা এখনো অনেকটা দুর্বল। ডাক্তার নিয়মিত নেবুলাইজার অথবা ইনহেলার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কিছুতেই বুকে চাপ সৃষ্টি করা যাবে না। ইনহেলারটা কোথাও খুঁজে পাচ্ছে না সে। কাউকে ডাকার মতো অবস্থায়ও নেই। টেবিলের উপর হতে ঝপাত করে একগাদা ঔষধ পড়ে গেল। হাঁটু ভেঙে বসে ঔষধগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে গলা চেপে ধরল সে। চোখ দুটো প্রায় ঝাপসা হয়ে আসছে। ডোডোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল তিথি, কিন্তু সে ঘুমাবে না এখন। তিথি তার মাথা বুকে রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর সে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আছে। তিথি বলল, ঘুম কবে আসবে? আমার অনেক কাজ ডোডো। ডোডো হা করে চেয়ে রইল। তিথি তাকে বুকে জড়িয়ে ধরে দুগালে আদর করতে করতে ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ঘরের ভেতর সমস্ত জিনিস এলোমেলো পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ঘরে পা রাখল। তখনই আজলানকে পাগলের মতো ঔষধ হাতড়াতে দেখে ডোডোকে মেঝেতে নামিয়ে দিয়ে ছুটে গিয়ে ইনহেলারটা খুঁজে আজলানের ঠোঁটের ফাঁকে গুজে দিল। দুঠোঁটে ইনহেলার চেপে ধরে শ্বাসকষ্টকে দমিয়ে রাখার চেষ্টায় রত হলো আজলান। ডোডো হামাগুড়ি দিয়ে আজলানের সামনে এসে বসে বাবার মুখের দিকে চেয়ে রইল। তিথি তাকে বুকে টেনে নিয়ে আজলানের দিকে চেয়ে রইল। আজলান একটু স্বাভাবিক হয়ে আসতেই তিথি ডোডোকে নিয়ে উঠে যাওয়ার সময় আজলান বলল, ডোডো সামনে বসো। তিথি ডোডোকে তার সামনে বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। পায়ে জোর দিয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আজলান। পাশে ডোডোকেও শুইয়ে দিল। ধীরে 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 শ্বাস প্রক্রিয়া চলছে তার। ডোডো তার হাতে থাকা ইনহেলারটা কেড়ে নেয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো তার গায়ের উপর উঠে। আজলান বলল, মহা মুশকিল তো। তিথি এসে একটানে কোলে নিয়ে নিল ডোডোকে। হাত দুটো চেপে ধরে গালে আলতো করে চড় বসিয়ে বলল, ঘুমা। খুব মারবো ডোডো। ডোডো ঠোঁট টানল। তিথি তাকে বুকে চেপে ধরে বিছানার এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ঔষধ খেয়ে করা আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আজলানও ধীরে সুস্থে শুয়ে পড়ল। বিছানার মধ্যে দুহাত জায়গা এমনি এমনি খালি পড়ে রইল। জারিফ চলে যেতে চাচ্ছিল আজলান, তাই আম্বিয়া বেগমকে বলল, তোমরাও ওর সাথে চলে যাও। আমি কাল পরশু যাব। আম্বিয়া বেগম বললেন, তোর শরীর সুস্থ না। আমরা এভাবে যাব না। কখন কি ঘটে, তোর মা কি শেখ বাড়িতে যাবে? আজলান ভ্রুকুটি করে উনার দিকে চাইলেন। আফতাব শেখ গলা জেরে কেসে বললেন, যেহেতু আমার পর তুমি ওই বাড়ির উত্তরসূরি, মনে হলো তোমার পারমিশন দরকার। আম্বিয়া বেগম বললেন, ওকে না খোঁচালে তোমার ভালো লাগে না? না। আফতাব শেখ হাসলেন। বললেন, খোঁচাখুচিও মাঝে মধ্যে ভালো কিছু বয়ে আনে। কি বলো আজলান শেখ? আজলান বলল, যার ইচ্ছা সে থাকবে, ইচ্ছা না হলে বেরিয়ে যাবে। আফতাব শেখ হেসে বললেন, তো তার ইচ্ছে হয়েছে সে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠবে। তাহলে উঠুক। আজলান গলায় জোর দিয়ে বলল, না, কারো কোথাও যাওয়ার দরকার নেই। এই বাংলোয় থাকবে। জারিফ তুমি সাবধানে যেও। গিয়ে আমাকে ফোন করবে। জারিফ খুশি মনে বলল, থ্যাঙ্কস স্যার। সে চলে যেতে উদ্যত হতেই আফতাব শেখ বললেন, আয়জার বিয়ের সময় সময় মতো চলে এসো। তোমার স্যার ভালো পাত্র দেখে বোনকে বিয়ে দেবে। এবার আমি শুধু চুপচাপ দেখব। নো ইন্টারফেয়ারেন্স। আম্বিয়া বেগম দাঁতে দাঁত পিষলেন। আজলান বলল, মাঝে মধ্যে অবাক লাগে আপনার সন্তান হয়ে আমি এত ভালো হলাম কি করে। আফতাব শেখ হো হো করে হেসে উঠলেন। জারিফও হাসল। আরো কয়েকটা দিন কেটে গেছে বাংলোয়। পুরো বাংলো আর বাংলো ভর্তি মানুষ একদিকে, তিথি আর তার বাচ্চা অন্যদিকে। মা ছেলের হাসাহাসি পাগলামি দেখে সবার মন ভালো না হয়ে যাবে কোথায়। ডোডো দ্রুত হামাগুড়ি দিতে জানে। তিথির পিছু পিছু এমন দ্রুত হামাগুড়ি দিয়ে ছুটে পাগলা শাহরুখেও হার মানাবে। তারপর ধরতে পারলে খামচি দিয়ে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাবে। তিথি পাগলা ডাকলে মাথা ঝুঁকে খেপা ষাঁড়ের মতো তাকাবে। তিথি হেসে খুন। ঘরের দরজার ওপাশে, জানালার ওপারে আর পর্দার আড়ালে দাঁড়িয়ে আজলান শেখ মা ছেলেকে চুপচাপ পর্যবেক্ষণ করে যায়। তাকে দেখামাত্রই মা ছেলে এমন সাধু সন্ন্যাসী হয়ে যায় যা পৃথিবীর অষ্টম আশ্চর্যকেও হার মানাবে। বিদায়বেলা ঘনিয়ে আসতেই জাফর আহমেদ বললেন, আয়জার বিয়েতে আমরা দাওয়াত না দিলেও যাচ্ছি। আর হ্যাঁ, ওদের বিয়ের পর আবারও এই বাংলোয় দাওয়াত। বৌমার কিন্তু বেশ লেগেছে এই বাংলোয় থাকতে, তাই না বৌমা? তিথি মাথা দুলিয়ে সম্মতি জানালো। আজলান বলল, সে দেখা যাবে। দেখা যাবে টাবে পড়ে। বৌমা তোমাকে বলছি,
যখনই মন খারাপ হবে এই মশা মাছির আখড়ায় চলে আসবে। মশা মাছিগুলোকেও কিন্তু তখন বন্ধুর মতো লাগবে। তোমার জন্য সবসময় এই বাংলোটা খোলা। তিথি বলল, আপনারা কিন্তু আগেভাগে চলে যাবেন। মা তুমি কিছু বলো আন্টিকে। তাহেরা বেগম বললেন, বাড়ির বউ দাওয়াত দিয়েছে এতেই হয়েছে, উনাকে আর বলতে হবে না। আমরা যাব। কিন্তু ডোডোবাবু চলে যাচ্ছে দেখে ভীষণ মন খারাপ হচ্ছে। ডোডো আয়জার কোলে বসে চুপচাপ সবাইকে দেখে যাচ্ছে, যেন মনোযোগ দিয়ে সবার কথা শুনছে সে। তাহেরা বেগম তাকে কোলে নিয়ে নিল। ডোডো উনার কোলে বসে ডাকল, দাদা। সবাই হাসল। তাহেরা বেগম তার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, দেখেছ, আরো মায়া ফেলছে দাদা ডেকে। আবার এসো দাদু ভাই, তোমরা মা ছেলেকে রেখে দিতে ইচ্ছে করছে আমার। তাহেরা বেগম আর জাফর আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে বসল। শায়লাকে তার পারিশ্রমিক দিয়ে দিয়েছে আজলান। শেখ বাড়িতে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যে রমলা চাচি এসে হাজির। সাথে মিষ্টি নিয়ে এসেছেন। উনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তিথিকে দেখে বুকে টেনে নিয়ে বলল, আমার মায়ার বিয়ায় তোমরা থাকবা। আমার ডোডো ভাইও যাবে। তুমি আসছো শুনে চইলা আইসি। বলছিলাম কি তোমার জামাই এখন সুস্থ হয়েছে তো? তিথি বলল, তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি কেমনে কইতাম? তুমি যাওয়ার পর আমি তারে কত কথা শুনাইছি জানো। জীবনেও তার সামনে দাঁড়ায় কথা বলছি আমি। সেই দিন গায়ে মনে হয় ভূত ভর করছিল। কথা শোনাইয়া মুখ চামটা দিয়া চইলা গেছি। বলছি, আর জীবনেও আসমু না এই বাড়িতো। তুমি কি তার লগে কথা কও না? কথা থাকলেই তো বলবো। রমলা চাচি বুড়ো কুচকে চেয়ে রইল। বলল, আইচ্ছা পরে কথা বলবো নে। যাও বাচ্চা নিয়ে ঘরে যাও। তিথি সোফায় বসে থেকে জবাব দিল, এখন ঘরে যাওয়া মানা। পরিষ্কার করছে, অনেক ধুলো জমে আছে। রমলা চাচি মুখ বেঁকিয়ে বললেন, তোমার জামাইটা একটা বদ্ধপাগল বুঝলা বউ। মাথা খারাপ ছেলে। মানুষ এত জার্নি করে বাড়িতে আয়সা একটু আরাম করে, আর তোমার জামাই করতেছে ঘর পরিষ্কার। তিথি বোরকাটা খুলে কোলের উপর নিয়ে চুপ করে বসে রইল। আজলান কাস্তে কাস্তে এল। ডোডোর উদ্দেশ্যে বলল, ডোডো ঘরে আসতে পারো এবার। ডোডো মিষ্টি খাচ্ছে বসে বসে। বাবার কথা শুনে চোখ তুলে চাইল। হাতের মিষ্টি বাড়িয়ে দিল বাবার দিকে। তিথি তাকে কোলে নিয়ে ঘরে চলে যেতে যেতে বলল, মানুষ কি পাগল হয়েছে যে তোর লালা খাবে? পাগল তো আমি। ডোডো হা করে চেয়ে রইল মায়ের মুখের দিকে। তিথি অবাক। আজকাল হা করে মুখের দিকে তাকিয়ে থেকে কথা শুনে সে কি বুঝে আল্লাহ জানে। আজলানটি টেবিলে মিষ্টির কার্টুন দেখে বলল, মা মিষ্টি কে এনেছে? রমলা চাচি এসে বলল, আমি আনছি বাবু। ওই, আমার রুম্পার বিয়া ঠিক হয়েছে তো তাই। আজলানের বুড়ো কুচকে গেল। রমলা চাচি অপ্রতিভ হেসে বলল, মিষ্টি খাইবা এখন, নাকি গোসল কইরা খাইবা? আজলানকে এসে বলল, ছেলে কি করে? ভালো করে জেনে শুনে দিচ্ছ তো। রমলা চাচি ভড়কে গেলেন। আবার রুম্পার বিয়ে ভেঙে দিবে না তো? আমতা আমতা করে বললেন, ফোলা ভালা, পাইপ ফিল্টারের কাজ করে, পয়সা কামায় ভালো। পয়সা তো এখন ভিক্ষুকও কামায়। ছেলের আগপিচ কোনো ভালো মন্দের রেকর্ড আছে কিনা দেখেছ? বিয়ে একবারই হয়। রমলা চাচি হেসে বললেন, না না, ছেলে বড় ভালো। রুম্পারে পছন্দ করছে স্কুলে যাওয়ার সময়। ওর বয়স 18 হয়েছে। হয়েছে, 19-এ পড়ছে। বিয়াতে তুমি যাইবা না? যাব। ছেলে কি কি নিচ্ছে? তেমন কিছু না, 2 পদ ফার্নিচার আর 400 বৈরাতি। আশেপাশের মায়াদের বিয়া দিতে আরো বেশি খরচা লাগছে, সেইখানে রুম্পার জামাই তেমন কিছুই নিতেছে না। টাকা পয়সা জোগাড় হয়েছে, হয়েছে লাখ দুখানেক। আমার মামাতো ভাই, ফুপাতো ভাইরাও দিতেছে সামর্থ্য অনুযায়ী। কোনোমতে হাতে তুলে দিতে পারলেই হলো। আজলান বলল, রুম্পার বাবা ভাই কেউ নাই সেটা জেনেও এত কিছু দাবি করলো কেন? রমলা চাচি ভড়কে গেলেন। আম্বিয়া বেগম এসে বলল, এই রমু রুম্পার বিয়েতে কি চাস তুই? রমলা চাচি একটু জিরিয়ে বাঁচলেন। সাহস করে বললেন, একটা পালঙ্ক আর একটা ওয়াল শোকেস চাইছে ভাবি। ওয়াল শোকেসটা দিলেই হইব। আম্বিয়া বেগম বললেন, আচ্ছা ওটা আজলান দিবে। তোর বড়বাবুর কাছ থেকে কিছু চাস? দিবে। না না, বড়বাবু দোয়া কইরা দিলে হইব। আজলান বলল, ওদের আক্কেল দেখে আমার আক্কেলগুরুম অবস্থা। স্বচক্ষে দেখছে চাচি একা মেয়েটাকে মানুষ করেছে, তারপরও এত দাবি দেওয়া। আম্বিয়া বেগম ধমক দিয়ে বললেন, এর চাইতে আরো বেশি নেয়। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আজকাল যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে নাকি? সবাই তোর মতো আইন বুঝে না।
ও যা চাইছে তা দিয়ে দে। মেয়েটা সুখে থাকলেই হলো। আজলান মাথা দুলিয়ে ঘরে যেতে যেতে ভাবল, একজন না আইন বানাতে পারে, না ভঙ্গ করতে, মানুষের কবে যে সুবুদ্ধি হবে। বাংলোয় দুটো শাড়ি পরে কাটিয়েছে তিথি। সুটকেসটা তাদের বাড়িতে, সব কাপড়চোপড় সেখানে। পুরো ঘরে ডোডোর জিনিসপত্রে ভরা, অথচ তার কাপড়চোপড় খুঁজলে আর পাওয়া যাচ্ছে না। যেগুলো দামি শাড়ি সেগুলো আজলান শেখের কাবার্ডে। ওই কাবার্ডে বিয়ের পর থেকে হাতও দেয়নি তিথি। আম্বিয়া বেগম এসে বললেন, তোর ভাইকে বল সুটকেসটা যাতে দিয়ে যায়। তিথি বলল, না না, আমি গিয়ে নিয়ে আসব। ওর এইচএসসি পরীক্ষা চলছে। তুই আবার কখন যাবি? এখন আর কোথাও যাস না? তিথি বলল, একেবারের জন্য যাচ্ছি না, আমার আর যাওয়ার জায়গা আছে। আম্বিয়া বেগম বললেন, আমি তোর ড্রাইভার কাকাকে বলবো ও যাতে নিয়ে আসে। তোর মাকে বলে রাখিস। তিথি বলল, তুমি ভয় পাচ্ছ? আম্বিয়া বেগম বললেন, পাচ্ছি কারণ ও যদি অন্য কিছু মনে করে। ছেলে তো আমার, তাই আমি বুঝি কোন সময় কোন কাজ করাটা ঠিক হবে না। তুই এখন বাপের বাড়ি উঠলে ও মনে করবে তুই ওর উপর জেদ দেখাচ্ছিস। আর অশান্তি ভালো লাগে না বউ। তিথি বলল, আচ্ছা কাকাকে পাঠাও। আম্বিয়া বেগম খুশি হলেন, বললেন, আচ্ছা। তিথি ডোডোর হাতটা ধুয়ে দিল বেসিনের পানি ছেড়ে, মুখটা মুছে দিল, তারপর গালে ঠোঁট চেপে বলল, এবার ঘুমা ডোডো। ঘুম ঘুম। ডোডো চোখ বন্ধ করলো মিছিমিছি। তিথি হেসে উঠে বলল, অভিনয়টা ভালো জানে পাজি ছেলে। ডোডো খিলখিলিয়ে হেসে উঠল। তিথি তার গালে গাল চেপে ধরে ঘর থেকে বেরিয়ে গেল। বাবা ছেলে অনেকক্ষণ ধরে কথা বলছে। আফতাব শেখ কথা বললেন কম, খোঁচা মারলেন বেশি। আম্বিয়া বেগম তামাশা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজলান যদি বলে, আপনার মেয়ের বিয়ে নিয়ে কি ভাবছেন? তিনি উত্তরে দেন, সে আমার মেয়ে কম, তোমার বোন বেশি। যাকে পছন্দ করেছে সে আমার পরিচিত কম, কিন্তু তোমার পরিচিত বেশি। তাই সব সিদ্ধান্ত তোমার। আমি শুধু পায়ের উপর পা তুলে দেখব। আজলান চুপ করে রইল উনার এমন উত্তর শুনে। তারপর কিছুক্ষণ ভাবুক হয়ে রইল। পরে জিজ্ঞেস করল, ওর আগে পড়ে চাকরি হয়ে যাবে। আপাতত বউ পালার মতো পয়সা কামাচ্ছে। সো দেরি করছেন কেন? মেয়েকে পাত্রস্থ করুন। আপনার পেছনে আমি আছি। কি বলেন? আমার পেছনে থেকে লাভ নেই। আমার সামনে থাকো। আমি বরঞ্চ তোমার পেছনে থাকি। আপনি মুরব্বী মানুষ, আপনাকে পেছনে রাখলে বেয়াদবি হয়ে যায় না? আফতাব শেখ হো হো করে হেসে বললেন, তোমার সুবুদ্ধির উদয় হয়েছে দেখে আমি বড়ই সন্তুষ্ট। আজলান বলল, ওকে তাহলে আমি উঠি। আপনি যাবতীয় ব্যবস্থা করে ফেলুন। মা, তুমি কি কোনো যৌতুক দিচ্ছ তোমার মেয়ের জামাইকে? আম্বিয়া বেগম হতচ্ছাড়ির মতো চেয়ে রইলেন। কোন কথা টেনে খোঁচা মারছে ছেলেটা দেখেছ? পুরো বাপের মতো হয়েছে বজ্জাত ছেলে। আফতাব শেখ বললেন, যৌতুকে এই বাড়িটা লিখে দেব ভাবছি। আজলান বলল, গুড ডিসিশন। জারিফকে জানিয়ে দিচ্ছি। সে আর যাই হোক, একটা চমৎকার মহৎপ্রাণ শ্বশুর পেতে চলেছে। আফতাব সাহেব হেসে উঠল উচ্চস্বরে। তিথি আর আয়জা পাশাপাশি দাঁড়িয়েছিল। তিথি আয়জাকে কনুই দিয়ে গোত্তা মেরে বলল, ফাইনালি। আয়জা চুপ করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, মন খারাপ কেন? আয়জা বলল, কত কিছু হয়ে গেল আমার জন্য। ঝড়টা ডোডো আর তোমার উপর দিয়ে গেল। ভাইয়ার উপরও কত বড় বিপদ গেল। তিথি বলল, ওসব কথা বাদ দাও। তোমার উপর আমার কোনো রাগ নেই, কারণ তুমি রাগ করতে জানো না ভাবি। তাহলে তো আরো ভালো। আমার দিক থেকে সব পরিষ্কার। এতদিন ভাইয়ের সেবা করেছ, মনে হয় না সে তোমার উপর রেগে আছে। ওটা বোন হিসেবে করেছি। ভাই অসুস্থ থাকলে কোনো বোন চুপ করে বসে থাকতে পারবে? কিন্তু এত কিছু হয়ে গেল সব আমার জন্য। তিথি বলল, তোমাকে একটা বুদ্ধি দেই, শুনো। আয়জা তার বুদ্ধি কান পেতে শুনল। আজলান হাতের মুঠো বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক কদম হেঁটে বর্ষর শ্বাস ফেলছে আর নিচ্ছে। সে কতটুকু সুস্থ হয়েছে তা হয়তো নিজের ভেতর অনুধাবন করার চেষ্টা করে। আয়জা পা টিপে টিপে ঘরে এসে দাঁড়িয়ে থাকলো। আজলান তাকে পরখ করে বুড়ো কুঁচকে ফেলল। বলল, কোনো সমস্যা? আয়জা চুপ করে রইল। আজলান বলল, কি বলতে এসেছি বলে চলে যা। আয়জা বলল, তুমি আমার উপর রেগে আছো। আজলান বুড়োগুলো আরো কুঁচকে এল। বলল, এত নাটক করে কথা বলা কে শিখিয়েছে? আয়জা ভড়কে গিয়ে বলল, কেউ না। আমার মনে হলো তাই বলছি। মনে হলেই সব বলতে হবে কেন? আয়জা আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল জিপ গেটে।
তিথিকে গিয়ে বলল, তুমি যেও ভাবি, কিভাবে এর সাথে বাকি জীবনটা কাটাবে আমি ভেবেই মরছি। তিথি বলল, তোত্তারা জবাব দিয়েছে। হ্যাঁ, আমি ভয় পালিয়ে এসেছি। পুরো ইমোশনলেস মানুষ ভাইয়াটা। আমার ভাই কি করে এমন হলো বুঝি না। তিথি বলল, আচ্ছা ওসব বাদ, তোমাকে তো দাঁড়িয়ে বিয়ে দিচ্ছে নাকি? আর চিন্তা কিসের? যাও ফুর্তি করো তোমার ভাইপোকে নিয়ে। আয়জা ডোডোকে ছো মেরে কোলে নিয়ে ফেলে বলল, আব্বা তোমার পাপ্পা কিরকম করে হাঁটে বলো তো। ডোডো হু হু করে কাঁসার মতো অভিনয় করল। তিথি অবাক। আয়জা হেসে উঠে ডোডোর গালে গাল চেপে ধরে আদর করতে করতে বলল, আম্মাকে জিভ দেখাও। ডোডো জিহ্বা বের করে দেখালো। তিথি হা করে চেয়ে রইল। কপাল চাপড়ে বলল, তোর সভ্য বাপ বলবে এসব আমি শিখিয়েছি। আয়জার বিয়ের কথাবার্তা এক বৈঠকে সেরে নিয়েছে আজলান। সে অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। জারিফের বাবার গ্রামের বাড়িতে বাড়িঘর আছে। উনারা বংশধর মানুষ, কিন্তু অভাবের তাড়নায় চাকরি খুঁজতে গিয়ে শহরে ওঠার পর আর গ্রামে ফিরতে পারেননি। বড় ছেলেকে উচ্চশিক্ষিত করিয়েছেন, ছোট ছেলেটা এখনো নবম শ্রেণীতে পড়ছে। তিনি এখনো একটা কাপড়ের কারখানায় কর্মচারী হিসেবে কাজ করেন। বেশ আত্মনির্ভরশীল মানুষ। আজলানের কথা তিনি আগে জারিফের মুখে শুনলেও দেখা হয়েছে এই প্রথম। তিনিও সোজাসাপটা কথায় বিশ্বাসী। দেনা পাওনা কথা উঠলে বলে দিলেন, আমি এর আগেও আপনার আব্বাকে বলেছি বিয়েটা ঘরোয়া ভাবে হবে। আমার ছেলের এখন ধরাবাঁধা চাকরি বাকরি নেই, তাই আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। যদি আল্লাহ কখনো তৌফিক দান করেন তাহলে ও একটা ওয়ালিমার ব্যবস্থা করবে। লোক দেখায় কোনো কিছু দিতেও হবে না আপনাদের মেয়েকে। আমার ঘরে মেয়ে নেই ঠিকই, কিন্তু একটা মেয়ের জন্য যা যা আসবাবপত্র লাগে সব আছে। যা নেই তা ধীরে ধীরে ওরা জুড়িয়ে নেবে। আপনাদের যদি তাতে অস্বস্তি থাকে কিংবা আপনাদের মেয়ের ঘর সাজানোর জন্য কিছু দিতে চান, তা আপনাদের মেয়ের সাথে পরামর্শ করে তারপর দেবেন। আগে সে ঘরে উঠুক। আমার মনে হয় না তার বাবার কাছে তার কোনো কিছু চাইতে হতে পারে। আজলান চুপ করে শুনল। জায়গির হোসেনের কথায় সে মোটামুটি সন্তুষ্ট। বলল, আমার বাবা উনার মেয়েকে কিছু না দিয়ে বিয়ে দেবেন বলে মনে হয় না। সে যাই হোক, সেটা উনার ব্যাপার। উনি উনার মেয়ের ঘর সাজিয়ে দিতে চাইলে দিক। আমাদের মধ্যে কথা হবে শুধু বিয়ে নিয়ে। আমি আমার নিকটাত্মীয়দের জানাবো, আপনিও আপনার নিকটাত্মীয়দের জানাবেন। মেয়েকে আপনারা কি দেবেন তা ফয়সালা করে নেবেন নিজেরাই। সময়টা আগামী সপ্তাহের দিকে ফেললে ভালো হয়, কারণ তার পরের সপ্তাহ থেকে আমি ডিউটিতে জয়েন করব। ব্যস্ত হয়ে যাব। এখন ধীরে সুস্থে সবটা সামলে নিতে পারবো। জায়গির হোসেন বললেন, তাহলে সেটাই কথা থাকলো। বিয়ের ধুমধাম শুরু হতে না হতেই বাড়িটা মেহমানে ভর্তি হয়ে গেল। আজলানের ফুপু, খালা, মামিরা এসে পড়েছে। এর আগে ডোডোর আকিকায় এসেছিল সবাই, কিন্তু মেজো ফুপু আসেনি। এবার তিনি এসেছেন। সাথে মেয়েকেও নিয়ে এসেছেন। মেয়েটা কোথাও যায় না তেমন। ঘরের মধ্যে বেশিদিন বন্দি হয়ে থাকতে কার ভালো লাগে। হেনা আপাকে দেখে আয়জা তেমন খুশি না হলেও ভাইয়ার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিল সে। একসময় হেনা আপা তাদের বাড়িতে থাকত। তখন দাদিমা বেঁচে ছিল। দশম শ্রেণী পর্যন্ত পড়েছিল এই বাড়িতে থেকে। ভাইয়া তাকে আর হেনা আপাকে পড়াতো। হেনা আপা ভাইয়ার জন্য পাগল ছিল। ভয় পেত সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে, কিন্তু পাগলামের শেষ ছিল না। এমনকি তাদের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও ঠিকঠাক হয়ে গিয়েছিল। ভাইয়ারও কোনো আপত্তি ছিল না এতে। হেনা আপার প্রতি তার বিশেষ কোনো অনুভূতি দেখা না গেলেও দুরুছাইও করেনি কখনো। না আপার অনুভূতিকে কখনো অসম্মান করেছে। কিন্তু ভাইয়ার চাকরি হওয়ার পর কি যেন হয়ে গেল। দাদিমাও মারা গেল, হেনা আপা কলেজে উঠে গেল, ভাইয়ারও চাকরি হয়ে গেল। দুজন দুদিকে। সেই ফাঁকে হেনা আপা বদলে গেল চোখের পলকে। চোখের আড়াল হলেই কি মানুষ মনের আড়াল হয়ে যায় এত সহজে? কত সহজে হেনা আপা অন্য একজনকে ভালোবেসে ফেলল। এটা আদৌ কি ভালোবাসা ছিল নাকি মোহ? কত সহজেই হেনা আপা সেদিন বলে দিল, ওর মতো রোবটের সাথে সংসার করতে পারবো না আমি। আমি এর চাইতে ভালো কাউকে পেয়েছি। বেটার কাউকে জীবনসঙ্গী করার রাইট আমার আছে। আমি এবার উপলব্ধি করেছি আমি এতদিন আবেগের বশে পাগলামি করেছি, কিন্তু ভেবে দেখেছি তোর ভাইয়ের সাথে সংসার করা অনেক কঠিন। একেই সে ওসিডি রোগী, দ্বিতীয়ত ওর এমন মেজাজ, তৃতীয়ত রসকহীন একটা পাথর। জীবনেও কোনো মেয়ে ওর সাথে সুখী হতে পারবে না, ওর মধ্যে প্রেমিক ভাবটা নেই। আয়জা স্তব্ধ হয়ে গিয়েছিল। বাড়ির কেউ হেনা আপাকে বিয়ে করতে ভাইয়াকে চাপ দিয়েছে এমনও না।
ভাইয়া নিজেই রাজি ছিল, কারণ তার যুক্তি ছিল এই, হেনা আপা তাকে ছোট থেকে চেনে, সেহেতু তার সাথে মানিয়ে নিতে পারবে খুব সহজে, যেটা বাইরের একটা মেয়ে কোনোদিনও পারবে না। কিন্তু হেনা আপা তার এই ভরসা, বিশ্বাসের মূল্য দেয়নি। বরঞ্চ তার পাগলামি, আবেগ সবকিছুকে মিথ্যে প্রমাণ করে বিয়ের সপ্তাহখানেক আগেই সে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল। কিন্তু কপালে সুখ হয়নি। শ্বশুর শাশুড়ি, ননদ ননাসের অত্যাচারে বেহাল দশা তার। পালিয়ে বিয়ে করায় কেউ ন্যূনতম সম্মান দেয় না। স্বামীও গায়ে হাত তুলতে দুবার ভাবে না। এখন 4 মাস হয়েছে বাপের বাড়িতে এসে উঠেছে, স্বামী একবার খোঁজও নেয়নি। মেজ ফুপু এখন এই দুঃখে মরে যান। এটা তো পুরা রসগোল্লা। কি নাম রে ওর? শেখ তাসদিদ আইজান। ওর মা ডোডো ডাকে। এখন আমরাও ডাকি। ডোডোকে আদর করে দিল হেনা। বলল, ওর মাকে তো দেখিনি। আয়জা বলল, কাজ করছে। রান্নাঘরে চলো। হেনা বলল, না থাক। এখানে এলে দেখব। ঘরে বসে থাকবে। হ্যাঁ, এক একজন এক এক কথা বলছে। বাদ দে। আয়জা ডোডোকে আদর করতে করতে বের হয়ে এল। আম্বিয়া বেগম তাকে চুপিসারে বললেন, তোর মেজফু, আক্কেলটা দেখেছিস? এমনিতেই চ্যাটাং চ্যাটাং কথা বলে। তার উপর মেয়ে একটা এনেছে। ওই মেয়ের মুখ দেখতে ইচ্ছে করে না আমার। আয়জা বলল, আহা এসব বলো না তো। ভাবিকে সরিয়ে রাখো ফুপুর সামনে থেকে। কখন কি বলে বসে। দেখছি। তরতর করে হেঁটে রান্নাঘরে চলে গেলেন আম্বিয়া বেগম। তিথি মেহমানদারি করছে। যেন সবাই তার ঘরের মানুষ। কেউ কেউ খোঁচা মেরে তার বাপের বাড়ির কথাও জানতে চাইছে। কিছুদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেই কথাও জানতে চাইছে। আরও কত শত কথা। তিথি হাসি মুখে উত্তর দিয়ে যাচ্ছে। আম্বিয়া বেগমের গা জ্বালা করছে। বিরক্ত হয়ে নিজের বোনকে বললেন, এত কথা বলিস না তো। ওর বাচ্চাকে খাওয়ানোর সময়টুকু পাচ্ছে না সকাল থেকে। এই বউ, তুই যা আমার নাতিটাকে খাইয়ে দিয়ে আয় আগে। আয়জার কোলে চেঁচাচ্ছিল। তিথি চায়ের কাপগুলো ধুয়ে বলল, আচ্ছা যাচ্ছি। মেজ ফুপু চা খায়নি। ঠান্ডা হয়ে গিয়েছে। ফুপুকে একটু নিমকি চা দাও। মেজ ফুপু বললেন, আর দিতে হবে না। আমাদের তোষামদি করতে হবে না অত। বাপের বাড়িতেই তো এসেছি। নিজে করে খেয়ে নিব। আম্বিয়া বেগম মুখ বাঁকালে নাড়ালে। তিথি ডোডোকে খাওয়াচ্ছিল। আয়জা হেনাকে নিয়ে তখনই ঘরে প্রবেশ করল। তিথি সতর্ক হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। আয়জা বলল, সমস্যা নেই। হেনা আপা এসেছ। তুমি তো নাম শুনেছ। তিথি হেনাকে বলল, বসুন। হেনা বসল। তিথি তাকে আপাদমস্তক দেখে নিল। আয়জা তাকে এই মেয়ের ব্যাপারে সব বলেছেন বাংলোয় থাকাকালীন। সেদিন বোকামো না করলে এই ঘর সংসার মেয়েটার হতো। জীবনটা কি অদ্ভুত। আয়জা বলল, আচ্ছা তোমরা গল্প করো। আমি আসি। আয়জা চলে যাওয়ার পর তিথি আর হেনার মধ্যে অনেক কথা হলো। হেনা ঘরটাতে চোখ বুলিয়ে বলল, পড়াশোনা কন্টিনিউ করেছেন? না, সেকেন্ড ইয়ারের ফাইনাল দিইনি। এবার দেব ভাবছি। ডোডো হাঁটা শিখলে আমার আর সমস্যা হবে না। বাচ্চা তার মায়ের চেহারা পেয়েছে, আর বাবার রং। তিথি মৃদু হাসল। ডোডো মুখ বের করে একবার হেনাকে চাইল। হেনা হাসতেই সে আবারও মুখ লুকিয়ে নিল। তিথি বলল, দুষ্টুমি শিখেছে। আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছে? হেনা চমকে উঠে বলল, না না, হয়নি। হবে আর কি। তিথি হাসল। বলল, কিছু খাননি? খেয়েছি। খিদে নেই তেমন। আসার সময় ভাত খেয়েছিলাম। দুজনের কথার মাঝখানে সোজা ঘরে ঢুকে এল আজলান। ডোডো মুখ তুলে বাবাকে দেখে ডেকে উঠল, এ পাপ্পা। হেনা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আজলান হেনাকে দেখে বলল, ভালো আছিস? হেনা দ্রুত জবাব দিল, হ্যাঁ আছি। তারপর সোজা বেরিয়ে গেল সে। তিথি ডোডোকে মেঝেতে নামিয়ে দিল। সে হামাগুড়ি দিয়ে ছুটে গিয়ে বাবার পা জাপটে ধরল। আজলান চোখ নামাতেই 2 হাত বাড়িয়ে দিল। আজলান কোলে তুলে নিয়ে বলল, পা ধরার অভ্যাস হলো কবে থেকে? ডোডো চোখ উল্টে তাকালো। আজলান বলল, এসব শেখালো কে? ডোডো হাত দুটো তুলে চেঁচিয়ে বলে উঠল, আম্মা। তিথি হতভম্ব হয়ে চেয়ে রইল। মাকে ফাঁসিয়ে দিচ্ছে সে। আজলান বলল, আর করলে খবর আছে। ডোডো হাত দুটো দিয়ে তার মাথার চুল টেনে ধরল। এত শক্ত করে ধরল, ছাড়ার নাম নেই। তিথি কাছে গিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে ছাড়ল না। আজলান তাকে বিছানায় ফেলে হাত দুটো শক্ত করে ধরে ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে মাথায় হাত চেপে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ডোডো বিছানায় শুয়ে চুপ করে বাবার দিকে চেয়ে হাসতে লাগলো খিলখিলিয়ে। আজলান একটা বর্ষর রুমাল নিয়ে তার হাত দুটো বেঁধে ফেলে বলল,
বেশি বার বেড়েছ তুমি। ডোডো হাত নাড়াতে না পেরে পা নাড়াতে লাগলো। আজলান তাকে ওভাবে রেখে কাবার্ড খুলে তার শার্ট বের করে গায়ে দিয়ে বেরিয়ে গেল তিথির দিকে চোরা চোখে চেয়ে। সে বেরিয়ে যেতেই তিথি ছুটে এসে ডোডোর গালে চুমু দিতে দিতে বলল, কেমন লাগছে এবার? ডোডো খুলে দিতে হাত বাড়িয়ে দিল। তিথি গেট খুলতে যেতেই আজলান ঘরে ঢুকে খ্যাক করে উঠে বলল, খবরদার বলছি। তিথি গেট খুলতেই থাকলো। আজলান চুপচাপ চেয়ে রইল কিছুক্ষণ। সত্যি সত্যি খুলছে দেখে কপ করে তার হাত ধরে ওড়না টেনে দুহাত বেঁধে ফেলল। তিথি ধস্তাধস্তি করেনি বলে শক্ত করে বাঁধতে সুবিধা হয়েছে। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। তিথি ডোডোর কাছে গিয়ে বসল। দু হাতে মধ্যিখানে ডোডোকে নিয়ে শুয়ে পড়ে বলল, তোর জন্য আমাকেও শাস্তি পেতে হচ্ছে ডোডো। ডোডো অসহায় মুখ করে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর আয়জা এসে দেখলো মা ছেলে দুজনেই ঘুম। সে নাকি সুরে কেঁদে বলল, আমার গায়ে হলুদের দিন মা ছেলে ঘুমোচ্ছে। এখন আমি। তখনই মা ছেলের হাত বাঁধা দেখে হা করে চেয়ে রইল সে। আজলান তার পেছনে পেছনে ঘরে ঢুকে বলল, ঘুমুক, ঘুম থেকে উঠে বাকি কাজ করবে। আয়জা চুপচাপ বেরিয়ে গেল। আজলান প্রথমেই তিথির হাত খুলতে বসেছিল। করোনার গিট খুলতে গেল আর ঠিক তখনই ঘুম ঘুম চোখে তিথির মনে হলো যেন ডোডোকে কেউ একজন তার বুক থেকে তুলে নিচ্ছে ধীরে ধীরে। সে খপ করে আজলানের কলার চেপে ধরে হ্যাঁচকা টান দিল। আজলান মুখ থুবড়ে পড়ল তার উপর। দুজনের মাঝখানে ঘুমন্ত ডোডো চ্যাপ্টা হয়ে পড়ে রইল। সে ভাও ভাও কেঁদে উঠতেই দুজনের হুঁশ ফিরল। আজলানের নাকটা তিথির কান ছুঁয়ে উঠে গেল। ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। আয়জার কয়েকজন বান্ধবী এসেছে। তারা আর ফুপাতো মামাতো খালাতো ভাইরা মিলে স্টেজ সাজিয়ে ফেলেছে। আজলান জানে এরা এসবে ওস্তাদ। সেখানে যদি কয়েকটা মেয়ে থাকে তাহলে কাজ আরো সহজ। কেক চলে এসেছে। পার্লারের মেয়েও চলে এসেছে। পার্লারের মেয়েদের এনেছে তিথি। আজলান শেখ তা শোনার পর আর কিছু বলার জন্য খুঁজে পাননি। ডোডো এমনিতেই অন্যদিন খেলনা দিয়ে বসিয়ে দিলে খেলে। আজ মায়ের কোল ছাড়তেই কান্না। তিথি গালে দুটো চড় বসিয়ে দিয়ে বলল, সারাক্ষণ ম্যা ম্যা করা ছাড়া আর কিছু পারিস না। ডোডো চড় খেয়ে এমন জোরে কাঁদা শুরু করেছে বিরিয়ানির ডেকচি পাকাতে থাকা বাবুর্চির সাথে কথা বলতে থাকা আজলান শেখ পর্যন্ত থমকে গেল। আবার হলোটা কি? আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে ফেলে তিথিকে বলল, আমি ওর বাপকে দিয়ে আসি। দাও। সারাক্ষণ হাওয়া খেয়ে বেড়ানো ছাড়া আর করছেটা কি? সব আমার উপর দিয়ে যাচ্ছে। সেখানে এসেছে ম্যামা করতে। এক চড় দেব। ডোডো ঠোঁট টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তিথি উপহাস করতেই সে আরো জোরে কাঁদতে লাগলো। আজলান এসে বলল, কি হয়েছে? সমস্যা কি? ওকে এভাবে কাঁদাচ্ছ কেন? তিথি মুখ ফিরিয়ে নিল। আম্বিয়া বেগম বললেন, ওর মাকে জ্বালাচ্ছে। ওকে একটু রাখো। আর কারো কোলেই যাচ্ছে না। কতজন নিতে চাইলো, তোর ছেলে কারো কোলে যাবে না। আজলান হাত বাড়িয়ে ডোডোকে কোলে নিয়ে নিল। ডোডোর কান্না তারপরও থামে না। মা তাকে বকেছে, তাই মাকে আদর করে দিতে হবে। তার আগে কান্না থামবে না। আজলান তাকে শান্ত করানোর জন্য হাতের ঘড়িটা খুলে দিল। ডোডো সেটা দেখে কান্না থামিয়ে হাতে নিল। তার পরপরই ঘড়িটা ভারী হওয়ায় টুপ করে ফেলে দিল নিচে। আম্বিয়া বেগম আঁতকে উঠলেন। ডোডো চেঁচিয়ে কেঁদে উঠল পুনরায়। আজলান হতভম্ব। এই ছেলে কি শুরু করেছে? তিথি আর না পারতে ডোডোকে কোলে নিয়ে হনহনিয়ে যেতে যেতে বলল, বাপের মতো হয়েছে। আজলানের গুরু যুগল দ্বিগুণ কুঁচকে গেল। আম্বিয়া বেগম তা দেখে বললেন, হয়েছে আর ওদিকে অমন করে তাকিয়ে থাকতে হবে না। ভুল কিছু বলেনি। যেতে যেতে শেষের কথাটা একটু আস্তে বলেছেন উনি। আজলান যদিও শুনেছে কিন্তু প্রতিক্রিয়া দেখানোর ফুরসত পায়নি। আজলান ঘড়িটা তুলে দেখলো কাঁচ ভেঙে গিয়েছে। চোখ কারান্ত শব্দ করলো সে মুখ দিয়ে। আফতাব শেখ এসে বললেন, বিরিয়ানি মনে হচ্ছে ভীষণ ঝাল হবে। আজলান অতিষ্ঠ এই মানুষটার জ্বালায়। কিছুক্ষণ আগে এসে বলল, মশলাপাতি কম হয়েছে। মাংস কম পড়েছে। এখন এসে বলল ভীষণ ঝাল হবে। অসহ্য। গটগট পায়ে হেঁটে সেখান থেকে চলে গেল সে। যে জন্ম দিয়েছে সে শান্তি দেয় না, যাকে জন্ম দিয়েছে সে বুঝবে কি করে। এত যন্ত্রণা সহ্য করা যায় না। হলুদ সিল্ক কাতানের মৌচাক শাড়ি পরেছে তিথি। চুলে ফুলের মালা পরেছে। পার্লারের মেয়েগুলো তাকে সাজিয়ে দিয়েছে। নুড লিপস্টিক পরিয়ে দিয়েছে। আম্বিয়া বেগম বললেন, ভালো লাগছে দেখতে। আমার নাতিটাকে একটা নতুন দেখে গেঞ্জি পরিয়ে দে। তিথি ডোডোকে উপর করে ধরে বলল, ডোডো আম্মাকে কেমন লাগছে বল।
ডোডো তার নাক কামড়ে দেওয়ার জন্য ঝুঁকে এল। তিথি ঝাড়ি মেরে বলল, সব সময় ফাইজলামি করতে থাকে। মার খেয়েছিস বেশিক্ষণ হচ্ছে না, আবারও দুষ্টুমি করছিস। ডোডো ঠোঁট টানল। তিথি আদর করে বলল, আচ্ছা আর বকবো না। আমার ছেলের মতো লক্ষ্মী ছেলে আর দুটো নেই। আজলান ডার্ক গোল্ড কালারের একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে। ডোডোকে একটা ওই রঙের টি শার্ট পরিয়ে, পায়ে জুতো পরিয়ে, মাথায় হ্যাট পরিয়ে দিয়েছে। ডোডো হ্যাট খুলে দূরে ছুঁড়ে মারল। আজলান ধমক দিয়ে হাতে একটা ঘড়ি পরিয়ে দিল। তারপর বলল, দুষ্টুমি করলে মারবো আইজান। ডোডো হাতের বাঁধা ঘড়িটা কামড়াচ্ছে। আজলান চিরুনিতে পারফিউম স্প্রে করে চুল আঁচড়ালো। হাতে ঘড়ি পরতে পরতে ডোডোর কাছে এসে দেখলো ঘড়িটার মধ্যে অন্য হাতটাও ঢুকিয়ে বসে আছে সে। রাবারের ঘড়ি হওয়ায় হাতটা ঢোকাতে সহজ হয়েছে। আজলান কোমরে হাত দিয়ে ওর দিকে চেয়ে রইল। ডোডো তার দিকে চোখ তুলে চেয়ে রইল। তিথি দরজার পাশে দাঁড়িয়ে দেখলো তাদের বাপ ছেলের কাণ্ড। এমনভাবে বাবার দিকে তাকিয়ে আছে, মায়া না লেগে যাবে কোথায়। আজলান কোলে তুলে বলল, এত জ্বালালে আমি যাব কোথায়। ডোডো তিথিকে দেখে ফেলেছে। আম্মা বলে চিৎকার দিল তক্ষুনি। আজলান ঘাড় ফিরিয়ে তাকে দেখল। তিথি মুখ পাশ করে দাঁড়িয়েছে। আজলান ঘর থেকে বের হতেই সে ঘরে ঢুকলো। খাওয়া দাওয়ার পর্ব চুকে গিয়েছে। আজলান যত কেজি চাউল তত কেজি মাংস দিয়ে বিরিয়ানি করেছে। সবাই খেয়ে বেশ প্রশংসা করছে। আফতাব বুক ফুলিয়ে সবাইকে বলে বেড়াচ্ছেন, আমার ছেলে কাঁচা কাজ করে না। ও চেয়েছে এমন হোক। আজলান ভাবল, কেমন পল্টিবাজ লোক তার নিজের বাবা। খাওয়া দাওয়ার ঝামেলা চুকে যাওয়ার পর স্টেজে কেক কাটতে উঠেছে অবিবাহিত মেয়েগুলো। গান বাজনা করছে সবাই মিলে। আজলানের এসব পছন্দ নয়, কিন্তু পোলাপানগুলোকে বারণ করতে যেতেই আম্বিয়া বেগম বাধা দিয়ে বললেন, ওরা বিয়েবাড়িতে ঘুমানোর জন্য আসেনি, আনন্দ করতে এসেছে। খবরদার কিছু বলবি না। আজলান পেছনে হাত ভাঁজ করে আয়জাকে দেখতে লাগলো। সাজানোর পর তাকে আর চেনা যাচ্ছে না। যদিও সাজটা কুৎসিত হয়েছে বললে বাড়িয়ে বলা হবে, কিন্তু নিজের চেহারা বোঝা না গেলে সেজে লাভ কি। আতিফাকে একদমই চেনা যাচ্ছে না। তার উপর খেপে গেলে আতিফা বলল, ভাবির চেহারা তো পাল্টায়নি, আমাদের চেহারা ওরকম, তাই চেঞ্জেস এসেছে। সবার ফেস কাটিং একরকম না। আজলান বলল, তোর বর তোকে চিনতে পারছে। এতক্ষণ ধরে এসব সাজছিস সবাই মিলে। আতিফা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আম্বিয়া বেগম এসে সবটা শুনে বললেন, তুই তোর বউয়ের পাশে গিয়ে বসে থাকতো, ওদের দেখিস না তুই। আজলান বলল, তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তিথি পার্লারের মেয়ে দিয়ে হেনাকেও সাজিয়েছে। সে লজ্জায় বের হচ্ছে না ঘর থেকে। সবাই এক এক রকম কথা বলছে। তিথি তাকে টেনে নিয়ে এল। বলল, লজ্জা পেলে সবাই আরো লজ্জা দেবে। ওসব বাদ দেন তো। হেনা, আতিফার মেয়ে আভিরাকে নিয়ে তিথি স্টেজে উঠেছে। ডোডো তিথির কোলে। কেক এখনো পুরোটা অক্ষত রয়ে গেছে। চোখের পলকেই ঘটে গেল এক দুর্ঘটনা। ডোডো এক লাফ দিয়ে থাবা বসিয়ে দিল কেকের উপর। সবাই হইচই করে উঠল। তিথি হাতটা খপ করে ধরে ধীরে সুস্থে বের করে এনে ধমক দিয়ে বলল, এটা কি করলি ডোডো। ডোডো ক্যাকমাখা হাতটা মায়ের দিকে বাড়িয়ে দিল। তিথি হাতটা থেকে কেক খেয়ে নিয়ে বলল, তোর ফুপুকেও দে। ডোডো আয়জার দিকে হাত বাড়িয়ে দিতেই আয়জাও একটু করে খেয়ে তার গালে আদর করে দিয়ে বলল, আব্বা সব শেষ করে দিয়েছে। তিথি তাকে নিয়ে নেমে এল। ডোডো গালের ভেতর হাতটা রেখে কেক খেতে খেতে আবারও তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি বলল, তোর বাপকে খাওয়া তোর লালা, বজ্জাত ছেলে। ডোডো ঠোঁট টানল। তিথি ওকে নিয়ে নিচে নামতে যাবে তখনই আজলান তাকে ডাকলো, আইজান এখানে এসো। তিথি তাকে নিয়ে এল। আজলান তাকে বাহবা দিয়ে বলল, দারুণ কাজ করেছ। ডোডো তার কোলে ঝাঁপ দিল। তিথির গালে হাত লাগিয়ে দিয়েছে ডোডো। সে মোছার জন্য নিচে যাওয়ার জন্য রওনা দিতেই আজলান বলে উঠল, হোয়াট ইজ দি আইজান। তিথি ঘাড় ফিরিয়ে দেখল, ডোডো তার হাতটা আজলানের মুখে ধপাস ধপাস মেরে মেরে খেলছে। তিথি ফিক করে হেসে ফেলে আবারও হাসি আটকালো। আজলানের সারা মুখে কেক লেগে রইল। তিথি হাসি চেপে ডোডোকে কোলে টেনে নিয়ে বলল, দারুণ কাজ করেছিস। আজলান তাদের মা ছেলের পিছু পিছু ঘরে চলে এল। তিথি টিস্যু দিয়ে কেক মুছে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজলান মুখ ধুয়ে ডোডোর হাতটাও ধুয়ে মুছে দিয়ে বলল, তুমি আজকাল বড্ড কাজে হয়েছ আইজান। এসব যে শেখাচ্ছে তাকে বলে দেবে, এর ফল ভালো হবে না। তিথি সাথে সাথে বলল, কার ফল কেমন ভালো হয়েছে দেখতেই পাচ্ছি। আজলান শানিত দৃষ্টিতে তাকালো। তিথি চলে গেল আবারও।
আজলানকে আম্বিয়া বেগম টেনে টুনে নিয়ে গেলেন ডোডোকে সহ। কেক কাটার জন্য জনকে ঠেলে ঠুলে একসাথে তুলে দিলেন। তিথি ডোডোকে সাবধানে কোলে নিয়েছে। হাতে একটা কমলা ধরিয়ে দিয়েছে, সে সেটা নিয়ে আপাতত ব্যস্ত। আয়জাকে কেক কেটে খাওয়ানোর পর আয়জা ভাই আর ভাবিকে খাইয়ে দিল। ডোডোকেও খাইয়ে দিল। ডোডো মায়ের মতো আয়জার দিকে হাত বাড়িয়ে দিতেই আয়জা তার হাতে আদর দিয়ে আমাম করে খাওয়ার ভান করতেই ডোডো খিলখিলিয়ে হেসে উঠল। আজলান দ্রুত পায়ে নেমে আসবে ঠিক তখনই ক্যামেরাম্যান বলল, ভাইয়া ভাবিকে কেক খাইয়ে দিন, তারপর ভাবি আপনাকে খাওয়াবে। তিথি আর আজলান দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। আজলান কেক কেটে অন্যদিকে চোখ রেখে তিথিকে খাইয়ে দিল, কিন্তু সেটা তিথি খেল না। ডোডো খেয়ে নিয়েছে। আম্বিয়া বেগম ক্যামেরাম্যানকে বলল, বউকে বড় টুকরো খাইয়ে দিতে বল। ক্যামেরাম্যান বলল, এবার ভাবির জন্য কেক বড় করে কাটেন ভাইয়া। আজলান হতবাক। ডোডো কেক খেতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আজলান পুনরায় কেক কেটে তিথির দিকে বাড়িয়ে দিল। তাকিয়ে রইল ক্যামেরার দিকে। তিথির দিকে ভুলেও তাকালো না। তিথি ঝুঁকে বড় পিসের কেক থেকে একটুখানি খেল। এমনভাবে খেল যেন আজলান শেখের হাত তার ঠোঁট লাগলেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আজলানের এত বড় অপমান সইল না। মুখটা স্বাভাবিক রাখলো বহু কষ্টে। তিথিও কেক কেটে এমনভাবে বাড়িয়ে দিয়েছে, মানুষ বিক্ষোভকেও এর চাইতে যত্ন করে কিছু খেতে দেয়। ক্যামেরার দিকে তাকিয়ে রইল, অথচ হাতটা আজলানের বুকের কাছটায়। আজলান তার হাতটা শক্ত করে ধরে কেক খেল। তিথি প্রাণ যায় যায় অবস্থা। রাক্ষসটা হাতটা এমনভাবে ধরেছে যেন সব অপমানের বদলা নিয়ে নিল। ডোডোর হাতের উপর হাত রেখে তিথি কেক কেটে ছেলের হাতে কেক খেল। ততক্ষণে আজলান নেমে গিয়েছে। তিথির গলা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি ক্যামেরাম্যানকে বলছে, আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, এটার একটা ছবি তুলুন। ডোডোর হাত থেকে কেক খেল তিথি। তারপর গালে আদর করে বলল, আমার সোনা ছেলে। আজলান গটমট পায়ে হেঁটে নিচে চলে গেল। তিথি ডোডোর জন্য একটা প্লেটে কেক কেটে নিয়ে নেমে যাওয়ার সময় আয়জা বলল, ভাবি তুমি কি বলো তো, ভাইয়া অতবর কেক কেটে দিল, খেলে একটুখানি। ডোডোর হাতে একা একা কেক খেলে, ভাইয়াকে দিলে না। ভাইয়া তো রেগে বোম। তিথি বলল, তোমার ভাই ঠান্ডা ছিল কখন? আতিফা আম্বিয়া বেগমকে বলল, দেখলে আম্মা, ও সারাক্ষণ আমার ভাইয়াকে রাগিয়ে দেয়ার তালে থাকে। আম্বিয়া বেগম বললেন, ও কিভাবে কেক বাড়িয়ে দিয়েছে দেখলি না? ওর কাছ থেকেই তো শিখছে। তোর ভাই ধোয়া তুলসী পাতা নয়। আতিফা বলল, তুমি ওকে মাথায় তুলছো আম্মা। সংসার টিকিয়ে রাখা এত সহজ না। শাশুড়ি হ, তারপর বুঝবি। আতিফা তর্কে না জড়িয়ে তার বরের কাছে চলে গেল। ডোডোকে কেক খাওয়াচ্ছিল তিথি। যতটা না খাচ্ছে ততটা নিজের হাতে মুখে লাগিয়েছে ডোডো। মাকেও খেতে বলছে। কত দরদ তার। পাশ থেকে মেজ ফুপু বলল, ছেলেটাকে সারাক্ষণ খাওয়াতেই থাকো নাকি? এত খাওয়াও বদহজম হয় না। সেও দেখছি খেতেই থাকে। তিথির মেজাজ সপ্তমে উঠল। সে আশ্চর্য হয়ে বলল, আজব ব্যাপার। আমার ছেলে কি খাবে, কতটুকু খাবে, কখন খাবে, এসব আমার ব্যাপার। আমি ওকে দরকার পড়লে একটা বিরিয়ানির ডেকচি পুরো খাওয়াবো। আপনার তাতে কি? সব কথা মুখ বুজে সহ্য করছি বলে, শুনেও না শোনার ভান করে থাকছি বলে আমার ছেলেকে নিয়ে কথা বললে তা শুনে চুপ থাকবো না? কেমন মানুষ আপনি, একটা বাচ্চার খাবারে নজর দেন? ডোডো মায়ের চিৎকার শুনে কেঁদে উঠেছে। মেজ ফুপু আম্বিয়া বেগমকে উদ্দেশ্যে করে বললেন, দেখছো ভাবি তোমার ছেলের বউ কেমন সুরে কথা বলে? আমি আগেই ভাবছি এই মেয়ে এত ভালো হয়ে গেল কিভাবে। এখন আসল রূপ বেরিয়ে এল। আম্বিয়া বেগম বলল, কি হলো রে আবার? কে কি বলছে তোকে? তিথি রাগে ফুঁসছে। মেজ ফুপুর আহাজারি আর বিলাপ শুনে জড়ো হয়েছে সবাই। তিথিকে বললেন, ফকিন্নির মেয়ের বরঘরে বিয়ে হলেও কি মুখের ভাষা পরিবর্তন হয়? একটা জুটছিল আমার ভাইয়ের কপালে, আর একটা জুটছে আমার ভাইপোর কপালে। কি ভাষা! কোথাকার বস্তি, ছোটলোকের মেয়ে। সামান্য কথা জিজ্ঞেস করছি, সে উত্তর কিভাবে দিল দেখলে সবাই। সবার বাকবিতণ্ডার মধ্যে সবার পেছনে এসে দাঁড়ালো আজলান। জলদগম্ভীর স্বরে কি হয়েছে জিজ্ঞেস করতেই মেজ ফুপু ছুটে এসে বলল, তোর বউ কি ভাষায় কথা বলছে জানিস? আমি কি এত অপমানিত হওয়ার জন্য আসছি এতদিন পর? এই মেয়ের সাথে তুই ঘর করিস কেমনে? কি মুখের ভাষা! আমি শুধু বললাম এতটুকুনি, একটা বাচ্চাকে এসব খাওয়ানোর কি দরকার? এত খাওয়ালে বদহজম হবে। শুনেছি ওর এমনিতেই মাঝে মধ্যে পেট ব্যথা হয়। মাগোমা, তোর বউ খেপে গেল আমার উপর। যেন আমার উপর তার অনেক ক্ষোভ। মেয়ে তো আমিও পেটে ধরছি।
মুরব্বির মুখে মুখে এমন জবাব তো ও দেয় না বাপু। তিথি রাগ, ক্ষোভ, দুঃখ নিয়ে টলমলে চোখে আজলানের দিকে চেয়ে রইল। চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। আজলান তাকাতেই চোখ সরিয়ে ডোডোকে নিয়ে হনহনিয়ে নিচে চলে গেল সে। হেনা এসে মাকে জোর করে টেনে নিয়ে যেতে চাইল। তিনি বললেন, তুই কেমন ছেলে, আর কেমন বউ জুটল। তোর মা কেন সারাক্ষণ তাকে তেল মাখে এবার বুঝলাম। আস্ত বেয়াদব একটা মেয়ে, দূর করে তাড়িয়ে দে। আজলান চুপচাপ নিচে নেমে গেল। মালেকা বেগমের সাথে মেজ ফুপুর তর্ক তীব্র হয়ে উঠেছে। মালেকা বেগম আজলানের বড় ফুপুদের সাথে বসে গল্পগুজবে মগ্ন ছিলেন। মফিজ সাহেব ও আফতাব সাহেবের সাথে ছিলেন। ঘটনাস্থলে না থাকলেও মেজ ফুপুর চেঁচামেচি শুনেই সবকিছু স্পষ্ট হয়ে গেল তাদের। মালেকা বেগম নীরবতা ভেঙে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, আপনি আমার মেয়েকে বস্তি ডাকলেন কোন সাহসে? আমার মেয়ে বস্তিতে বড় হলেও অনেক ভালো শিক্ষা পেয়েছে। আপনি তো ভদ্রবাড়িতে বড় হয়ে সেটুকুও পাননি। আসার পর থেকে দেখছি মেয়েটা কাজের জন্য বাচ্চাটাকে পর্যন্ত কোলে নিতে পারছে না, সেখানে আপনার বড় বড় কথা। অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। মেজ ফুপু বললেন, মেয়েকে বেয়াদব বানিয়েছেন, সেটা স্বীকার করুন। মুরব্বিদের সাথে কি করে কথা বলতে হয় সেটা জানে না। মালেকা বেগম তীব্র কণ্ঠে বললেন, এখানে মুরব্বি তো আরো আছে। কারো সাথে তো বেয়াদবি করেনি। আপনার সাথে কেন করল? মফিজ সাহেব রাগে কাঁপছেন, তবুও কিছু বললেন না। তিনি মালেকা বেগমকে বললেন, আহা, থামো, বাদ দাও। মেজ ফুপু বললেন, আমার তো এখন আপনার জন্য মায়া হচ্ছে ভাইসাব। এই মা মেয়ের জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন না? এখন বুঝতে পারছি বীজ কিসের। তুষার বাবা আর মাকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। আফতাব শেখ এসে তীব্রভাবে ধমক দিয়ে বললেন, আছিয়া, তুই চুপ করবি। অশান্তি লাগিয়ে দিয়েছিস গোটা বাড়িতে। কি শুরু করেছিস তোরা? বড় ফুপুও প্রতিবাদ করে বললেন, আছিয়া, তুইও কি বাচ্চা মেয়ে হয়ে গেছিস? নতুন মা হয়েছে, বাচ্চার নামে বাজে কথা সইতে পারেনি। চুপ করো না। ছোট ফুপুও বড় ফুপুর মতো শান্তিপ্রিয় মানুষ। তিনি বললেন, আজলান ঘরের দিকে গেছে। কি হবে কে জানে। তুমি একটু চুপ করবে মেজবু? আফতাব সাহেব মালেকা বেগমের উদ্দেশ্যে বলেন, বেআইন, মাথা ঠান্ডা করুন। সবাই রেগে গেলে তো হবে না। হেনা, তোর মাকে নিয়ে যা। আছিয়া, ঘরে যা। আর কোনো কথা নয়। মেজ ফুপু বিড়বিড় করে বললেন, কোথা থেকে আত্মীয় করেছে আল্লাহ জানে। পুরো ন্যাংটার গোষ্ঠী। তুষার ঘাড় ঘুরিয়ে আছিয়া বেগমের দিকে তাকালো। মালেকা বেগম তাকে টেনে নিয়ে গেলেন। তুষার বলল, আম্মা, আপাকে বাড়ি নিয়ে চলো। এখানে এক মুহূর্তও থাকবো না আমি। আপাকেও রাখবো না। এখানে সবকটা আপার সাথে খারাপ ব্যবহার করে। আয়জা বলল, তুষার, মাথা ঠান্ডা করো। ভাবির সামনে এসব বলো না। তুষার উত্তেজিতভাবে বলল, আপাকে যা ইচ্ছা তাই বলল ওই মহিলা। দুলাভাইও কিছু বলল না। আপাকে সবাই এভাবে কথা শোনায় নাকি? আয়জা শান্তভাবে বলল, তুমি শান্ত হয়ে বসো ভাইয়া। সব ঠিক হয়ে যাবে। মফিজ সাহেব অস্থিরভাবে পায়চারি করতে করতে বললেন, গোলামের ফুটটা কিছু বলল না আমার মেয়ের হয়ে। ওকে আমি ছাড়বো না। আজলান ঘরে ঢুকতেই দেখতে পেল তিথি ডোডোকে বিছানায় বসিয়ে কাপড় ও চোপড় গুছিয়ে নিচ্ছে। সে হতবাক হয়ে গেল, মাথায় একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে। কি করতে চাইছে মেহবুব? বিস্ময়ভরা কণ্ঠে প্রশ্ন করল, কি করছো তুমি? তিথি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তার চোখে যেন রাগের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। এমন দৃশ্য দেখে আজলানের মনে ভীতির শিহরণ জাগিয়ে তুলেছে। আবার বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? আশ্চর্য। ঠিক তখনই আয়জা আর আম্বিয়া বেগম ঘরে এসে দাঁড়ালো। তাদের চোখে উদ্বেগের ছায়া। ডোডো বিছানায় বসে নিজের ছোট্ট চোখ দিয়ে মা আর বাবার দিকে তাকাচ্ছে। তার সরল দৃষ্টিতেও অস্থিরতা স্পষ্ট। মায়ের চেঁচামেচি শুনে সে ভড়কে গেছে। সে ছোট্ট করে আম্মা ডাকলো। তিথি শুনল না। আজলান এগিয়ে গিয়ে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, আমার সাথে কথা বলো তুমি। তিথি তার চোখের দিকে তাকালো। বলল, তুমি আমার সাথে একটা কথাও বলবে না? সব সময় আমাকে শাসন করতে চলে আসো। অথচ তোমার বাপের বোনকে কিচ্ছু বলতে পারোনি মুখের উপর। আজলান তাকে শান্ত হতে বলে বলল, বাড়ি ভর্তি মানুষ। এখন কি করব আমি? তিথির চোখে ক্রোধমিশ্রিত জল। সে ব্যাগটা টেনে নিয়ে বলল, এই বাড়ি ভর্তি মানুষের সামনে তোমার ফুপু আমাকে অপমান করে যা ইচ্ছা তাই বলেছে। আমাকে সারাদিন বলে গেল আমি কিচ্ছু বলিনি, এখন সাহস পেয়ে আমার ছেলেকে বলছে।
আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। দরকার পড়লে ভিক্ষে করে খাবো, নইলে চায়ের দোকানে কাজ করে খাবো, কিন্তু তোমার সাথে আমি থাকবো না। আয়জা এসে বলল, ভাবি একটু শান্ত হও। ঘরটা থমথমে হয়ে উঠেছে। রোডর কান্নার করছে। ছোট্ট হাত দুটি বাড়িয়ে আয়জার কোলে উঠতে চাইল সে। তাকে সপাটে চড় বসিয়ে তিথি বলল, চুপ করে বসো। দরদ দেখাবি না। এখানে কেউ তোর আপন নয়। তুই খাচ্ছিস সেটাতেও অনেকের সমস্যা। তোর মা তো কখনো খাবার দেখেনি। বস্তি থেকে উঠে এসেছে, তুই সেই বস্তির ছেলে হয়ে এত ভালো মন্দ খাবি কেন? রোডো তার মায়ের চড় খেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে আম্বিয়া বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চড়া গলায় বললেন, তুই তোর জামাইয়ের উপর রাখছিস ভালো কথা, আমার নাতির গায়ে কেন হাত দিচ্ছিস? এটা কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস? রোডোকে কোলে তুলে নিয়ে শান্ত করতে লাগলেন তিনি। আজলান মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, তোমরা এখন যাও, ঘর খালি করো। আজলানের কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। তিথির রাগ তখনও মাথার ভেতর আগুনের মতো জ্বলছিল। সে সোজা আজলানের দিকে তাকিয়ে বলল, এসব নাটক বন্ধ করো। ঘাড় ধাক্কা দিয়ে তো শুধু আমাকেই বের করতে পারো তুমি। তোমার শক্তি শুধু আমার উপর দেখাও। কারো মুখের উপর দুটো কথা বলার সাহস আছে তোমার? শুধু আমাকে জব্দ করতে শিখেছ। এই ছোটলোক বস্তি তোমার সাথে থাকবে না আর। দুটো ডাল ভাত আমার জুটে যাবে। আজলান শান্ত থাকার চেষ্টা করল। সে তিথির হাত ধরে রাখতে রাখল, তিথি ঝাঁকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করল। আজলান ধীরে বলল, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না মেহবুব। তিথির ক্ষোভ কমল না। সে আরো জোরে হাত ঝাঁকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে এত কথা শোনালো, তুমি একটা কথাও বললে না। আমি এই বাড়িতে শুধু ভালো মন্দ খাওয়ার জন্য পড়ে আছি। আজলান কণ্ঠ উঁচু করে বলল, কি বলবো আমি? ফুপুকে বের করে দেব, তাও এতগুলো মানুষের সামনে? বিয়েটা চুকে যাক, আমি বলবো ফুপুকে। তিথি ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ বলল, কি বলবে? আমার বউকে আর বস্তি ডেকো না এটা বলবে? নাকি আমার বাচ্চার খাবারে নজর দিও না বলবে? কোনটা? আজলান তিতির উত্তেজনা দেখে শান্তভাবে বলল, মেহবুব, তুমি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছ ব্যাপারটাকে। তিথি চোখ মুছে বলল, আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে। যাবি? আজলান তার হাত ছেড়ে দিল। চুপচাপ দাঁড়িয়ে রইল। তিথি তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। আয়জা ঘরের বাইরে উকি দিয়ে তা দেখে আম্বিয়া বেগমকে বলল, আম্মা, ভাবি সত্যি সত্যি চলে যাচ্ছে। তার কণ্ঠে কান্না স্পষ্ট। ফুপুর ওপর তার রাগ হচ্ছে। আফতাব সাহেব এসে তিথির পাশে দাঁড়ালেন। তিথি আফতাব সাহেবকে দেখে চুপচাপ কাপড় ভরতে লাগলো। আফতাব সাহেব বললেন, বৌমা, সবকিছু কানে নিতে নেই। তিথি তার দিকে ফিরিয়ে বলল, কানে নিয়েছি। সকাল থেকে অনেক কিছু বলে গেল আপনার বোন। কিচ্ছু কানে তুলিনি। তাই বলে একটা বাচ্চার খাবারে নজর দেবে? মানুষ আর কতক্ষণ সহ্য করবে? যাই বলো বাবা, তোমার এই ছেলের সাথে আমি আর থাকবো না। ও মনে করেছে দুটো ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো থাকার জন্য আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। ও যা মনে করে, ওর আত্মীয়রাও মনে করে। আফতাব সাহেব বললেন, আমি এক অকালকুষ্মার জন্ম দিয়েছি, সেটা তুমি আজ নতুন করে জানছো না। আজলান বাঁকা চোখে উনার দিকে তাকালো। তিথি দৃঢ়ভাবে বলল, না না, আমি থাকবো না। আম্বিয়া বেগম হতাশভাবে বললেন, আজলান, তুই কিছু বলবি না? ও সত্যি সত্যি চলে যাচ্ছে। আজলান ফুঁসে উঠে বলল, ও চলে যেতে চাইলে আমি করব। আমি তো আর ওর মতো হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না। নিতে পারলে সব মিটে যেত। ও যা চাইছে তা যখন পারছি না, তখন ওর সিদ্ধান্ত মেনে নেওয়াটাই ভালো। তিথির এই অবস্থা দেখে আয়জা তাড়াতাড়ি তার ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবি, তুমি এভাবে যেও না, প্লিজ। তুমি চলে গেলে এত সব কে সামলাবে? তিথি অশ্রু সংবরণ করে বলল, হ্যাঁ, তোমারও তো একই চিন্তা। ভাবি চলে গেলে এত কাজ কে করবে? এত ঝামেলা কে সামলাবে? ভাবির অপমানে তোমার কিছু যায় আসে না। ছোটলোককে ছোটলোকই তো বলেছে। তিথির চোখ থেকে রাগ মিশ্রিত জলের ধারা গড়িয়ে পড়ল। আফতাব শেখ তিথির এই অবস্থা দেখে মাথায় হাত রেখে বললেন, আমি ওকে বকে এসেছি। ও আমার মা বাবার বেয়াদব সন্তান, আমারও একটা আছে এমন একটা। কি করব এদের নিয়ে বলো? আজলান কিছু বলতে চাইল কিন্তু বলল না। আফতাব শেখ তিথিকে বুঝিয়ে বললেন, তুমি যদি এখন চলে যাও, তাহলে তোমার জায়গাটা নড়বড়ে দেখাবে সবার সামনে। এটা তোমারই বাড়ি।
তুমি যদি শক্ত হাতে এই সংসারের হাল ধরো, এরপর থেকে কেউ তোমাকে ছোটলোক বলার সাহস পাবে না। আমরা মরে গেলে তোমার ফুপু শাশুড়িদের তোমার কাছেই আসতে হবে। ওদের আর ভাই নেই, ভাইপোর বউও নেই। তিথি দৃঢ়ভাবে বলল, আমাকে আটকে রাখার জন্য এখন এসব বলবেনি। তোমার বোনকে এমনটা বললে সে বলবে এটা তার বাপের বাড়ি। আমাকে বুঝো দিও না। আম্বিয়া বেগম এবার ধমকের স্বরে বললেন, তুই এখনো কিছু বলবি না, আজলান? আজলান এবার ক্ষোভের চাপে রেগে গিয়ে বলল, আশ্চর্য, এখন কি ওর পায়ে ধরতে হবে আমাকে? হাত ধরে অনুরোধ পর্যন্ত করলাম, ও শুনছে আমার কথা। যাক, দিয়ে দাও ডোডোকে। মালেকা বেগম ঘরে প্রবেশ করে বললেন, এই তিথি, বোরকা নে। তোর আব্বা সিএনজি নিয়ে এসেছে। আম্বিয়া বেগম অসন্তোষ প্রকাশ করে বললেন, আপনিও মেয়ের পাগলামিতে ছায়া দিচ্ছেন বেআইন। মালেকা বেগম পাল্টা বললেন, কি করব? আপনার ছেলের উপর যথেষ্ট ভরসা রেখেছি। সে তার বউয়ের অপমান চুপচাপ সহ্য করে বসে আছে। মনে হচ্ছে সে বেশ খুশি হয়েছে। আপনার ননদ আমার সামনে যা যা বলেছে, এসব কি কোনো ভালো মানুষের কথা? আজলান এই মুহূর্তে তার মতো পাল্টে বলল, ও কোথাও যাবে না। ও আপনাদের মেয়ে কম, বাড়ির বউ বেশি। মালেকা বেগম তীব্র কণ্ঠে বললেন। বেশি বলেই তো এত কথা শুনিয়েছে তোমার ফুপু। আজলান বলল, এসব অশান্তি সংসারে হয়ে থাকে। মফিজ সাহেব এসে বললেন, না না, আমরা ওকে রাখবো না। আমরা ওর কথাগুলো এতদিন তেমন বিশ্বাস করিনি, কিন্তু আজ সচক্ষে দেখলাম ওকে কিভাবে অপমান করা হয়। ও থাকবে না আর এই বাড়িতে। আমি আমার মেয়েকে নুনে ভাতে খাওয়াতে পারবো। আজলান তিথিকে বলল, মেহবুব, আমি তোমাকে বলে দিচ্ছি, ডোডোকে নিয়ে তুমি কোথাও যাবে না। যদি যাও? তিথি তার পাল্টা প্রশ্ন করল, যদি যাই? আজলান দাঁতে দাঁত পিষে রেগে শুধু চেয়ে রইল, তার মনের অশান্তি ও বিরক্তি চক্ষু দিয়ে প্রকাশ করতে চাইছে সে। তিথি চোখ সরিয়ে ব্যাগের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আজলান হনহনিয়ে এগিয়ে এসে তিথির হাত কপ করে ধরে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে এল। সবাই স্তব্ধ হয়ে গেল। আম্বিয়া বেগমও দৌড় লাগালেন। আফতাব সাহেব দ্রুত পদক্ষেপে এসে আম্বিয়া বেগমের পথ আটকে বললেন, ওদের ছেড়ে দাও। আজলান তিথিকে রূঢ়ভাবে ধরে ছাদের দিকে নিয়ে যেতে লাগল। মফিজ সাহেব, মালেকা বেগম এবং অন্যান্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তিথি বিরোধিতা করার চেষ্টা করছে, কিন্তু আজলানের শক্তিশালী হাত থেকে তার মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। আজলানের মুখে ক্রুদ্ধ ভাব ফুটে উঠেছে। তিথির চোখে অসহায়তা ও ক্ষোভের মিশ্রণ স্পষ্ট। সে চেঁচিয়ে যাচ্ছে, তবুও আজলান তাকে ছাড়ছে না। তিথি হার মেনে নিল এক পর্যায়ে। ছাদে এখন কেউ নেই। স্টেজে কেকটা পড়ে আছে, এবং চেয়ার ও টেবিলগুলো সামান্য এলোমেলো হয়ে আছে। তিথিকে এনে আজলান তার হাত থেকে ছেড়ে দিল। তিথি কাঁদছে। আজলান ছাদের দরজা বন্ধ করে তার সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা দেখিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে না তোমার কোন একটা বান্ধবীকে? তিথি ভাঙা স্বরে উত্তর দিল, হ্যাঁ। তার নাম্বারটা এনে দিও। তিথি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন? আজলান সংকটের মুখে তার সিদ্ধান্ত জানালো। বলল, বিয়ে করব। তোমার সাথে আমার হবে না। তাই ঠিক আমি আরেকটা বিয়ে করব। তিথি নাক টানল। আজলান তার বাহু চেপে ধরে বলল, আমি ফেড আপ মেহবুব। আমি জেদি হলে তুমি গাধি। এরকম গাধির সাথে আমি এক সেকেন্ডও থাকবো না আর। তিথির চোখের অবস্থা ভয়ঙ্কর। তার চোখ ফুলে গেছে। আজলান তার চিরকালীন রাগের সুরে বলল, যত ইচ্ছা কাঁদো। তোমার সতীন এলে ইচ্ছে মতো হেসো। তোমার বহুদিনের ইচ্ছা। তিথি কাঁদতে কাঁদতে গভীর শ্বাস টেনে বলল, ওর তো বিয়ে হয়ে গেছে। আজলান কপাল চেপে ধরে বলল, তারপরও দাও। ওর বরের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আজলানের চাহনি ও কথায় তিথির মনোযোগ বিভ্রান্ত হয়ে গেছে। দুজনেই দুজনের দিকে খেপাটে দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ করে মনে হলো, দূরত্ব তাদের মধ্যেকার স্বাভাবিক সম্পর্কের সেই মিষ্টি নিকটতা হারিয়ে দিয়েছে। যেন সময়ের স্রোতে ভেসে গিয়েছে তাদের প্রণয়ের চিরচেনা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা। দীর্ঘদিন পর একে অপরের মুখোমুখি হওয়ার পর তাদের চোখে চোখ পড়তেই যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এল। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। আজলান বলল, তোমার সতীন আমার গায়ের উপর পা তুলে ঘুমালে তোমার ভালো লাগবে? খুব লাগবে। তিথির কণ্ঠস্বর ফাঁপা। আজলান তার কোমর জড়িয়ে টেনে এনে বলল, এভাবে টেনে এনে আদর করব। তোমার ভালো লাগবে? খুব মজা লাগবে। আজলান হিংস্র হয়ে উঠে বলল, তোমার কষ্ট হবে না বেয়াদ্দব? তিথি দৃঢ়ভাবে উত্তর দিল, না। কেন? তিথি একটু সময় নিয়ে বলল,
আমি মরার আগে তুমি বিয়ে করতে পারলে তবেই তো। আজলান তার মনোরম চোখে অধিকারবোধের চিহ্ন দেখতে পেল। কি শান্তি এই অধিকারবোধের মধ্যে। আজলান শেখ তো এটাই চেয়ে এসেছে বরাবর। নিজেকে সামলে নিয়ে তিথির গালটা মুছে দিয়ে আজলান বলল, সব আটা ময়দা তো ধুয়ে চলে গেল, সে যে কি লাভ হলো। তিথি তীব্র রেগে উঠে তার হাত সরানোর চেষ্টা করতেই আজলান তাকে নিজের কাছে টেনে ধরে ধমকে উঠে বলল, মেহবুব। তিথি স্তব্ধ হয়ে গেল। আজলানের কঠিন মুখের সামনে দাঁড়িয়ে তার সাহস হারিয়ে গেল। আজলান ধীরে ধীরে তিথির কাছে এল, তার চোখে তীব্রতা এবং মৃদু তেজের মিশ্রণ। তাদের মাঝে শূন্যতা ক্রমশ সংকীর্ণ হতে লাগল। এক স্নিগ্ধ মুহূর্তে দুজনের ঠোঁট একে অপরের ঠোঁটে স্পর্শ করল। আজলান তিথির ঠোঁটে ধীরে ধীরে চুম্বন করল, যেন সেই চুম্বন সমস্ত কথা এবং অনুভূতি বহন করছে যেন। তিথি অবাক হয়ে তার প্রতিক্রিয়া দিল। হঠাৎ করেই দুজনেই একে অপরের ঠোঁট কামড়ে ধরল, যেন তাদের ক্ষোভ আর রাগের সমস্ত অভ্যন্তরীণ আবেগ বাইরে বের হয়ে আসছে। চুম্বনের এই অস্থিরতা, ঝগড়ার উত্তেজনা আর অম্ল স্বাদের এক অদ্ভুত মিশ্রণ থেকে তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি 100টা বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। এমন রাক্ষসের মতো কেউ চুমু খায় নাকি? আজলান হতভম্ব। তিথি তার বুকে কিল বসিয়ে বলল, ছাড়ো। চিৎকার করে ক্যামেরাম্যানকে ডাকবো। তোমার ইজ্জতের দফারফা করতে আমার 2 সেকেন্ড লাগবে আজলান শেখ। আজলান তাকে ছেড়ে দিল নির্লিপ্তভাবে, যেন কিছুই করেনি সে। নিজের ভাবগাম্ভীর্য ধরে রেখে টিস্যু দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলল, তুমি ছাদ থেকে নেমে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে বুঝতে পারবে কার ইজ্জতের দফারফা হয়ে গেছে। বউ কি বলল? আম্বিয়া বেগম এক প্রকার ছুটে এসে প্রশ্ন ছুড়লেন। আজলান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি বলবে? বিয়ের ঝামেলা শেষ হলে চলে যাবে, এই বলছে। আম্বিয়া বেগম বললেন, যাক বাবা, একটু ঠান্ডা হলেই হলো। তোর ফুপু তো আবার ঢং শুরু করছে চলে যাওয়ার জন্য। তোর বাপ দরজা বন্ধ করে রাখছে। আয়জাকে নিয়ে যুবতীরা ছাদে চলে গেল। অনুষ্ঠান যথারীতি শুরু হয়েছে আবারও। তিথি ঘরে শাড়িটারি খুলে ছুঁড়ে মেরেছে, সেলোয়ার কামিজ পরে বসে আছে। তাকে কি পেয়েছেটা কি? অমন শক্ত করে ধরে চুমু দিলেই সে সব ভুলে যাবে। বিয়েটা চুকে যাকেই আজলান শেখকে যদি সে কাঁদিয়ে না ছাড়ে তার নাম তিথি নয়। ডোডো ঘুমিয়ে পড়েছে। তিথি তার দিকে ঝুঁকে গালে চুমু দিল। দোষ করবে বাপে, মাইর খায় ছেলে। ডোডোর গালে ঠোঁট চেপে তিথি বলল, ডোডো তোর বাপকে আমি ছাড়বো না। সুদে আসলে শোধ তুলব, তুই দেখিস। মালেকা বেগম এসে উকি দিয়ে বললেন, হ্যাঁ রে, তোর আব্বা বলছে চলে যাওয়ার জন্য। আমরা যাই তাহলে। তিথি লাফ দিয়ে উঠে বলল, কেন চলে যাবে কেন? তুষার থাকতে চাচ্ছে না। কোথাও যাবে না। গেলে আর আসবে না। আমার মাথা আর খারাপ করো না আম্মা। যাও। মালেকা বেগম বললেন, তোর ফুফুস শাশুড়িকে দরজা বন্ধ করে আটকে রাখতে হয়েছে। তিথি বলল, ওসব কথা বাদ দাও। তোমার শরীর খারাপ লাগলে ডোডোর পাশে শুয়ে থাকো। আব্বা আমার শ্বশুরের ঘরে থাকবে। তুষারের ব্যবস্থা আমি করব। মালেকা বেগম সংকোচের সাথে জানতে চাইলেন, জামাই আসবে না? না না, আসবে না। ও এই ঘরে আসবে না আর। মালেকা বেগম বিছানা উঠে বসলেন। ডোডোকে বুকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বলল, তোর বড় ফুপু, ছোট ফুপুর শাশুড়ি ভালো মানুষ। মাঝখান থেকে এটা বেশি কুচুটেগিরি করছে। কেন করছে সেটাও বুঝতে পারছি আমি। তিথি বলল, করুক গে। ওসব কানে তুলি না আমি। ওর মেয়ে সংসার করতে পারেনি, এটা ওর কপালের দোষ। আমার নাকি? তোমার জামাইয়েরও না। ওর মেয়েই তার ভাইপোকে ছেড়ে চলে গেছে। কেউ ওকে তাড়ায়নি। মালেকা বেগম বলল, তারপরও সাবধানে থাকিস। তিথি বলল, সাবধানে না থাকলে ডোডোর আব্বাকে নিয়ে যাবে বলছো? মালেকা বেগম বলল, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারিস না। ছেলেদের মাথা ঘুরতে বেশি সময় লাগে না। তোর জামাই যেমন ফুপুভুক্ত। কিছু বলল না দেখলেই তো। ছাড় দিবি না একদম? তিথি চুপ করে রইল। মালেকা বেগমের পাশে শুয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই আম্মা। মালেকা বেগম বললেন, এখানে যা অবস্থা দেখছি, জামাই তোর হয়ে কথা না বললে তো সমস্যা। মা মেয়ের কথার ফাঁকে হঠাৎ নিজস্ব গতিতে হেঁটে ঘরে ঢুকে পড়ে আজলান। মালেকা বেগমকে দেখে কপালের এক পাশ চুলকে বলল, ও আপনি থাকুন, আমি ছাদে যাচ্ছি। মালেকা বেগম দ্রুত উঠে পড়লেন। বললেন, না না, আমি চলে যাচ্ছি। যেও না, তোমার শরীর খারাপ। আজলান তিথির দিকে একটুখানি তাকিয়ে বলল, না আমি আছি, আপনি থাকুন। সে বেরিয়ে গেল। তিথি মৃদু হেসে বলল,
শাশুড়িকে আজ ডরাইছে আম্মা। তুমি ফাটিয়ে দিয়েছ। ফাইজলামি করিস না তিথি। আমি যাচ্ছি। যা ডেকে নিয়ে আয়। তিথি বলল, মাথা খারাপ হয়নি আমার। ওর বোনের গায়ে হলুদে নিচে আসুক। আমি আর বাচ্চা ঘুমাই। এই ডোডো তুই বুসবুস করে ঘুমাচ্ছিস কেন বেয়াদব? ওর। মালেকা বেগম বলল, আহা ডাকিস না। ঘুমাক। তিথি ডোডোর গালে গাল চেপে ধরে বলল, কত জোরে মারছি আম্মা। বড় হয়ে জানতে পারলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মালেকা বেগম বললেন, ফালতু কথা সবসময় তোর মুখে। সর, আমি যাই। মালেকা বেগম চলে গেলেন। তিথি উনার পিছু পিছু ছাদে চলে এল। আয়জার বান্ধবী আর কাজিনরা মিলে নাচানাচি করছে। তিথিকে দেখামাত্র সবাই হইচই করে উঠে বলল, তিথি ভাবি চলে এসেছে। ভাবি চলে এসো। আমাদের একটাই ভাবি। তিথি বলল, আমার বাচ্চা ঘুমোচ্ছে। ওর কথা না শুনে সবাই তাকে টেনে নিয়ে গেল। লুঙ্গি ডান্স গানে নাচানাচি চলছে। তিথি তাদের মাঝখানে পড়ে ফেসে গেল। সবার ফাঁকে সেও নেচে নিয়েছে। এত নাচানাচির ভিড়ে না নেচে থাকা যায় নাকি? ঘাম ছুটে গেল নাচানাচি করতে গিয়ে। টিস্যু দিয়ে ঘাম মুছে আম্বিয়া বেগমের পাশে বসতে যাবে তখনই দেখলো বুকে হাত ভাঁজ করে আজলান শেখ দাঁড়িয়ে আছে। এতক্ষণ নাচানাচি দেখছিল। তিথির দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। তিথির হঠাৎ করে লজ্জা লাগলো। হু, তাকানো দেখে মনে হচ্ছে এই প্রথম বউকে দেখছে। যত সব ভ্রম। আয়জা আর তার বান্ধবীরা কালা চশমা গানে নাচছে। আয়জা তিথিকে কালো চশমা পরিয়ে দিয়ে টেনে নিয়ে গেল। তা দেখে আম্বিয়া বেগম আজলানের দিকে কোনা চোখে এক পলক তাকালো। এত শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখে উনি অবাক হয়েছেন। বউ এমন তিরিং বিরিং নেচে চলেছে আর সে কিছু বলছে না। আফতাব শেখ হাততালি দিয়ে বললেন, বৌমা তোমার বরকেও নিয়ে যাও। জীবনে মিষ্টি জিনিসটার সাথে একটু সাক্ষাৎ হওয়া দরকার। তিথি বলল, আরে গড়ে গড়ে মুখেরেতে কালা কালা চশমা। আম্বিয়া বেগম ফিক করে হেসে উঠলেন। পাশ থেকে বরফুপু বললেন, আজলানের চেহারাটা দেখেছ? আম্বিয়া বেগম বললেন, বউকে এখন তেল মারছে। চলে যাবে বলায় ভয় পাইছে। ভয়ও পায় আজকাল। ও যেমন বউ। ভয় পাবে না। কে বলবে এই মেয়ে কিছুক্ষণ কেঁদে কেটে একসা করেছে। তিথি নাচানাচিতে এতটা ব্যস্ত হয়ে গেল আজলানকেই সেটাই ভুলে গেল। তিথির গলা শুকিয়ে এসেছে। সে পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখলো আজলানের কোলে ডোডু গোল গোল করে তাকিয়ে নাচ দেখছে। মাকে দেখে হাত দুটো মাথার উপর তুলে দিয়ে সে উপরে লাফ দিয়ে উঠল। তিথি এসে বলল, ঘুম শেষ। ডোডো তার মাথায় তুলে দেয়া সানগ্লাস কেড়ে নিতে হাত বাড়ালো। তিথি তাকে কোলে টেনে নিয়ে দুগালে টাপুস টুপুস চুমু খেয়ে নিয়ে চলে গেল। ডোডো লাফাচ্ছে তার কোলে। আয়জা তাকে দেখে হাসতে লাগলো। গান বন্ধ হওয়ার সাথে সাথে ডোডো চমকে উঠে চারপাশে তাকালো। তিথি বলল, শেষ গান শেষ। ডোডো গোলগাল চোখে তাকিয়ে থাকলো। আম্বিয়া বেগম এসে বললেন, হয়েছে এবার ঘরে যা। আজলান ঝিমাচ্ছে। তিথি দেখলো ঘুম পাওয়ায় আজলানের চোখ দুটো লালচে হয়ে গেছে। বোনের বিয়ে বলেই হয়তো এই প্রথম হাসি তামাশার মাঝে সে এখনো দাঁড়িয়ে আছে। কোনোকালেই তার এসব পছন্দ না। তার উপর বউটাও এরকম। এখন নিজের পছন্দের বাইরেও গিয়েও কাজ করতে হয়। দেখা যাচ্ছে তাতেই সব শান্তি। সাউন্ড বক্সে আবারও নাচগান বেজে উঠেছে। ডোডো আবার লাফ দিয়ে উঠল। তিথি হেসে উঠে বলল, পাজি ছেলে কোথাকার। তোর বাপ দেখ এখনই মনে হয় ঝিমিয়ে পড়ে যাবে। বুইড়া বেটা একা ভয় পাচ্ছে ঘরে। চল ঘুম পাড়িয়ে আসি। আজলানের সামনে এসে সে বলল, আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর ঘুমাবো। আজলান কিছু বলল না। তিথি বলল, কেউ ঝিমিয়ে পড়ে গেলে আমার দোষ নেই। আজলান তির্যকভাবে বলল, কালা চশমা পরে নাচছিলে কোমর দুলিয়ে। ভালোই তো লাগছিল। কোনো ভদ্র পরিবারের বউ এভাবে নাচে? তিথি বলল, এটা ভদ্র পরিবার সেটা কে বলল? আজলান বলল, যাও নাচো। তিথি বলল, 100 বার নাচবো। তোমার কি তাতে? আজলান চিরবির করে উঠে বলল, এসব ভিডিও করছে দেখছো না? নিজের রাগ সে সামলাতে পারছে না শত চেষ্টা সত্ত্বেও। বেরিয়েই এল। তিথির হাত খপ করে ধরে বলল, চলো। আর কোনো কথা নয়। যথেষ্ট নেচেছ। তিথিকে টেনে নিয়ে চলে গেল সে। আম্বিয়া বেগম আফতাব শেখের উদ্দেশ্য বললেন, দেখলে তো, তোমাকে বলেছিলাম আমি। ও পছন্দ করে না মানে করে না। ও চুপ করে ছিল বলে মনে করেছি বউকে একটু ছাড় দিয়েছে। কিন্তু ক্ষেপে আছে কে জানতো। বউ কাঁদলেও দোষ, নাচলেও দোষ। মেয়েটাকে শান্তি দিল না। মফিজ সাহেব এক কোনায় বসে ঝিমোচ্ছিলেন।
তিথিকে টেনে নিয়ে যেতে দেখে চোখ দুটো উনার বড় বড় হয়ে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারে হাসি খুশি দেখলেই গোলামের ফুতের জলে। হারামি। আজলান তিথিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ডোডো উল্টাপাল্টা শব্দ করে ছাদ থেকে কেন তাদের মা ছেলেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ জানাচ্ছে। আজলান তাকে বিছানায় বসিয়ে দিয়ে তিথিকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে নতুন খয়েরি রঙের নাইট ড্রেস ছুঁড়ে মেরে চলে গেল। তিথি সেলোয়ার কামিজ পাল্টে গা মুছে ধুয়ে ঢিলেঢালা নাইটিটা পরে বেরিয়ে এসে বিড়বিড়িয়ে বলল, এসব বেয়াদ্দব পোশাক পরতে বলে আবার নিজেকে ভদ্রলোক দাবি করে। ন্যূনতম হায়া শরম, ন্যায়। মানুষ বউয়ের জন্য এসব পোশাক কিনে। তিথি হাত মুখ মুছে মুখে নাইট ক্রিম মাখতে যাচ্ছিল। আজলান চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর দৃঢ়বদ্ধ ঠোঁট দুটো দেখেই বোঝা যাচ্ছে মেজাজ সপ্তম আসমানে। তিথি মুখ মুচড়ে লাইট নিভিয়ে এল। ডোডো আজলানের ওপাশে শুয়েছে। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। তিথি শুয়ে পড়ল বেশ সাবধানে। ডোডো আবারও ঘুমিয়ে পড়েছে। ডোডোর বাপও। তিথি বিড়বিড় করে বলল, আমার বাচ্চাটাকে সরিয়ে ফেলেছে। সে আজলানের উপর দিয়ে ডোডোর নিজের কাছে নিয়ে আসার জন্য হাত বাড়ানো মাত্রই আজলান তাকে এমনভাবে ছুঁড়ে মারল সে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠা মাত্রই আজলান ধরফরিয়ে উঠে বসল। তিথি বলল, মরে গেলাম, মরে গেলাম। আজলান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, কোথায় লেগেছে? উফ মুসিবত। কোথায় লেগেছে বলো। শেষে ধমকে উঠল সে। তিথি তার হাত ধরে পিঠের নিচে দিয়ে বলল, পিঠে। আজলান বলল, বেশি লেগেছে। খুব। আজলান বলল, দেখাও। তিথি লজ্জা পেয়ে গিয়ে বলল, ধুর দেখাবো কিভাবে? কি এক মরার কাপড় পরছি, শুধু উপরে উঠে যাচ্ছে। আজলান বিরক্ত হয়ে বলল, তোমার লাগেনি তাই তো। তিথি দুপাশে মাথা নেড়ে বলল, না। আজলানের মুখ শক্ত হয়ে উঠল। তিথি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। আজলান বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে ক্যালেন্ডারের ভাঁজ নিয়ে রোল করতে করতে বলল, তুমি নিজে ঘুমাবে নাকি ঘুমাতে দেবে? তিথি একলাফে বিছানা থেকে নেমে গিয়ে পালঙ্কের পেছনে লুকিয়ে গিয়ে বলল, ও আল্লাহ, তুমি আমাকে মারবে নাকি এখন? আজলান ক্যালেন্ডারের রোলটা নিয়ে এগিয়ে এল। তিথির দৌড়ে অন্য জায়গায় সরে দাঁড়ালো। বউ বর দৌড় ছুট খেলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল। আজলান শেষে বিছানায় বসে হাত পেছনে ঠেলে ভার নিয়ন্ত্রণ করে তিথির দিকে তাকিয়ে বলল, তোমার চোখে ঘুম নেই মেহবুব? তিথি ধীর পায়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলল, ওটা ফেলে দাও। ঘুমিয়ে পড়বো এখন। আজলান রোলটা ফেলে দিল আর ঠিক তখনই তিথি তার কোলে এসে চেপে বসে পড়ল। তার কণ্ঠে মিষ্টি অনুরোধ, চলো ঘুমিয়ে পড়ি। আজলানকে ধাক্কা দিতে গিয়ে নিজেই হঠাৎ শক্ত হাতের মধ্যে বন্দী হয়ে গেল তিথি। মুহূর্তের মধ্যে আজলান তাকে কাছে টেনে নিল এবং তার ক্রুদ্ধ দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা জ্বালামো আবেগ প্রকাশ পেল গলার ভাঁজে পড়া কঠিন আগ্রাসী চুম্বনগুলোতে। এই চুম্বনগুলো যেন আজলানের ভেতরে জমে থাকা ক্ষোভ আর ক্রোধের বহিঃপ্রকাশ। আজলানের আগ্রাসী চুম্বন থেকে কিছুটা মুক্তি পেয়ে তিথি শ্বাস নিতে নিতে বলে উঠল, ও আল্লাহ রে। ডোডো দেখলে দুজনকেই ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। কি নির্লজ্জ মা বাপ তার। ছি। আয়জা গায়ে হলুদের শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। তিথি তার ঘরে এসে দেখল সে ঘুম। শুধু চুলগুলো খুলেছে, মুখের সাজগোছ এখনো রয়ে গেছে। সে আয়জার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে ডাকল। ডোডো মায়ের দেখা দেখি ফুপির গায়ে হাত রেখে ঝাঁকালো। তিথি আয়জার গায়ের উপর তাকে শুইয়ে দিয়ে বলল, তুই ডেকে দে ডোডো, আমার অনেক কাজ পড়ে আছে। ডোডো আয়জার গাল কামড়ে ধরল, চুল টেনে ধরল। আয়জা আর্তস্বরে বলল, এহো সকাল সকাল কি শুরু করেছো আব্বা? ডোডো তার চুল শক্ত করে ধরল। আয়জা বলল, আমি চলে যাব আজ। তবুও মারে। ডোডো আবোলতাবোল কি যেন বকতে লাগলো। আম্বিয়া বেগম এসে দেখল ফুপু ভাইপোর আদর মহব্বত দেয়া নেয়া চলছে। তিনি বললেন, উঠে পড়। আর কতক্ষণ ঘুমাবি? আজ কি ঘুমানোর সময়? আশ্চর্য, আমার ভাই কি করছে? ডোডো আম্বিয়া বেগমকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে এল। আম্বিয়া বেগম তাকে কোমরে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তিথি রমলা চাচির সাথে রান্নাঘর পরিষ্কারের কাজ শুরু করেছে। শাড়ির আঁচল কোমরে গুজে এক হাতে স্কাবার ধরে সিঙ্কের তলা পরিষ্কার করছে। রমলা চাচি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে বলল, তোমার মেজো ফুপু শাশুড়ি কাল অনেক রাত অবধি রুমের মধ্যে প্যান 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 করছিল। তিথি রান্নাঘরের কাউন্টার টপ ও অন্যান্য প্রান্তগুলো মুছতে মুছতে বলল, ধুর পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। বাদ দাও।
রমলা চাচি বলল, তোমার জামাই কিছু বলে নাই কেন? ওইরকম বেডিগুলারে কিছু বলা লাগে, নইলে এরা শুধরায় না। নিজের মেয়ের ঘর বাঁচাইতে পারে নাই, আসছে পরের মেয়ের দোষ ধরতে। নির্লজ্জ বেডি মানুষ। তিথি চুলা পরিষ্কার করছে সে সময় আজলান রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার গায়ের খুশবু শুকে তিথি বুঝে ফেলেছে সে এসেছে। আজলানের কোলে ডোডো। সে আম্মা আম্মা ডাকছে মৃদু স্বরে। তিথি দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি চায় বাপ ছেলে? ডোডো বাবার কোলে বসে ন্যাংটো মারি দেখিয়ে হাসলো। ডাকলো, আম্মা মামা। তিথি তাকে জিভ দেখিয়ে দিল। ডোডো আরো খুশি। জিভ বের করে দেখালো। তিথি চোখ উল্টোতেই ডোডোও চোখ উল্টালো। আজলান বলল, আমাদের খেতে দাও। সকাল থেকে সবাইকে ডেকে ডেকে খেতে দিচ্ছ, আমাদের খাবার কোথায়? ও খিদেও দেখলাম মায়ের শাড়ির আঁচল চিবোচ্ছে। এত কিসের কাজ এখানে? তিথি বলল, কিসের কাজ দেখতে পাচ্ছে না? চাচি তোমার বাবু কি খাবে জেনে নাও। রমলা চাচি বলল, বিরিয়ানি আছে। দিব বাবু। আজলান নাক তুলে বলল, বাসি খাবার খেতে হবে কেন? সকাল থেকে সবাইকে বাসি খাবার দিচ্ছ নাকি মেহবুব? তিথি বলল, আশ্চর্য, বিরিয়ানিগুলো কি ফেলে দেব নাকি? সবাইকে মজা করে খেয়েছে। তোমার ইচ্ছে না করলো তুমি খাবে না, ব্যাস। বিয়ে বাড়িতে এত ঢং দেখার সময় নেই। আজলান বলল, ডোডোকে এসব বাসি খাবার দেবে না খবরদার। তিথি ডোডোকে মিষ্টি খাইয়ে দিল। ডোডো মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তিথি তার গালে চুমু খেয়ে বলল, তোর খিদে লাগলে তোর বাপকেও খেয়ে ফেলবি, কাউকে ভয় পাবি না, বুঝছিস? ডোডো বড় বড় চোখ করে চাইল। তিথি গালে চুমু দিতে দিতে বলল, আমার বাচ্চা আমার সব কথা বুঝে ফেলে। আজলান কড়া গলায় বলল, ওকে বাসি মিষ্টি দেবে না মেহবুব। বারবার বলবো না এক কথা। তিথি আর খাওয়ালো না। আজলান দাঁড়িয়ে থেকে ডিমের অমলেট আর ব্রেড সেকে নিল। তারপর চামচ ধুয়ে ডোডোকে কোলে নিয়ে চলে গেল। তিথি বলল, বেডা মানুষের এত ঢং। আয়জা শাড়ি পাল্টে এসে বলল, ভাবি আমার চুলে জট পেকে গেছে, একটু ছাড়িয়ে দিবে? তিথি বলল, তেল দাও আগে, আমি আসছি কাজ সেরে। জট ছাড়িয়ে শ্যাম্পু করে ফেলবে। তার মধ্যে আম্বিয়া বেগম এসে বললেন, এ আয়জা তোর মেজো ফুপু নাকি সকাল থেকে কিচ্ছু খায়নি, যা কিছু দিয়ে আয়। আয়জা রেগে বলল, আশ্চর্য, বিয়ের দিনও আমি কাজ করব? রমলা চাচি বলল, আচ্ছা আমি নিয়ে যাইতেছি। রমলা চাচি বিরিয়ানি নিয়ে ফেরত এসে বলল, উনি নাকি বিরিয়ানি খাবেন না। তিথি বলল, নাস্তা দিয়ে চা দাও। রমলা চাচি বলল, উনি নাকি গরম ভাত খাবেন। তিথি বলল, ভাত বসিয়ে দাও তাহলে। আম্বিয়া বেগম বললেন, ততক্ষণ বসে থাকতে পারবে কিনা জিজ্ঞেস করে আয়, নইলে আবার শুরু করবে। বিয়ে বাড়িতে যেমন মানুষের ভিড় তেমন খাওয়া দাওয়া। তিথি একটু ফাঁক পেয়ে আয়জার চুল ছাড়াতে চলে এল। তেল দিয়ে চুল আঁচড়ে দিতে দিতে হাসাহাসি করছিল তারা গতরাতের ভিডিওগুলো দেখে। তন্মধ্যে আজলান এসে বলল, ওখানে আবার কি হয়েছে? আয়জা চমকে উঠল। তিথি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আজলান বলল, ফুপু নাকি ভাত চেয়েছে। তিথি অবজ্ঞার সুরে বলল, হ্যাঁ তো। আজলান রাগত স্বরে, না দিয়ে এখানে হাসাহাসি করছো কেন? তিথি বিছানায় চিরুনি ছুঁড়ে মেরে বেরিয়ে গেল হনহনিয়ে। রান্নাঘরে গিয়ে রমলা চাচিকে বলল, ভাত দাও নাই। রমলা চাচি বলল, এখন দিয়া আসছি। বাপরে বাপ যে চেক্কুর দিছে, যেন তারে কেউ ভাত দিব না বলছে। আজলান বেরিয়ে গেল চুপচাপ। আম্বিয়া বেগম এসে তিথিকে দেখে বললেন, তোর আবার কি হয়েছে? মুখটা এমন করে রেখেছিস কেন? তিথি ফুঁসে উঠে বলল, তোমার ছেলে জিজ্ঞেস করতেছে ওর মেজো ফুপুকে ভাত দিয়েছে কিনা। কেন? আমি ভাত দেয়ার কে? যেন আমি ভাতের পাতিলের তালা মেরে রাখছি। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা রাগ করিস না। আম্বিয়া বেগম ঘরে এসে আজলানকে বললেন, তোকে বলছি না তোর ফুপুর হয়ে কোনো কথা না বলতে বৌমাকে। আজলান অবাক স্বরে বলল, আশ্চর্য, কি বলেছি আমি? ফুপু আমাকে দেখামাত্র বলল তোর বউ ভাত দিবে বলে কোথায় চলে গেছে। আমি বাড়িতে এতক্ষণ না খেয়ে থাকি না, তাই মেহবুবকে জিজ্ঞেস করেছি। আম্বিয়া বেগম বিরক্তিসূচক শব্দ করে বলল, ওকে কাল যাতা বলছে। ও ভাত দিবে কেন? ওকে ভাত দেয়ার লোক আর নাই বাড়িতে। আজলান বলল, উফ অসহ্য, মনে হচ্ছে ছোট বাচ্চাদের ঝগড়া লেগেছে তাই কথা বলবে না একে অপরের সাথে। তোমরা মেয়েরা কি চাও আমি বুঝি না, মাথা খারাপ করে ফেলো। সে বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে বিড়বিড় করতে করতে। প্রত্যেকটি পদক্ষেপে রাগ প্রকাশ পাচ্ছে। আয়জাকে বউ সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে।
পরনে খয়েরি হাফ সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা আজলানের পছন্দ হয়েছে শুনে আয়েজা ভীষণ খুশি। তার চুলে পরানো হয়েছে গোলাপ ফুলের মালা, গলায় ভারী সোনার হার, হাতে চুড়ি ও বালা, সিথির মাঝখানে টিকলি, মুখে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে লাল লিপস্টিক। ডোডোকে কোলে নিয়ে বসে আছে সে। ডোডো মুখ তুলে খানিকটা হা করে তাকিয়ে আছে। আয়জা তার ঠোঁট আলতোভাবে ডোডোর গালে, নাকে ঠোঁট ছুঁয়ে আদর করতে করতে বলল, আব্বার মন পূর্বে ফুপির জন্য। ডোডো মাথা ঝাঁকায়। আয়জা জিজ্ঞেস করে, কলিজা পূর্বে? ডোডো আবার মাথা দোলায়। পার্লারের মেয়েগুলো হেসে বলে, কি চালাক বাবু। ডোডো একটা আঙুল তুলে আয়জার নাকের নখটা ধরতে চায়। আয়জা হাসতে হাসতে বলে, পাগল ছেলে। তিথি এসে ডোডোকে কোলে নিয়ে বলে, ডোডো চল চল আমরা মা ছেলে বসে আগে পেট পুড়ে খেয়ে নিই। সে ডোডোকে নিয়ে ঘরে চলে এল। আজলান তাদের জন্য গরম গরম বিয়ের ভাত নিয়ে এসেছে। সাবধান করে বলল, এখানে বসে চুপচাপ খাও। ডোডোকেও খাইয়ে দাও। সবার সামনে ওকে খাওয়াবে না বেকুব। তিথি মুরগির পিস তুলে ডোডোর সামনে দিল। ডোডো দু হাতে তা ধরছিল। আজলান তিথির হাত ধরে ফেলল। আজলান হাত ধুয়ে ছোট ছোট করে মাংস ছিঁড়ে ডোডোকে খাইয়ে দিতে লাগলো। বলল, ও হাতে নিয়ে খাওয়া শিখেছে এখনো। তাছাড়া এগুলো গরম, এইভাবে খাওয়াবে। তিথি বলল, না, খাওয়াবো না এভাবে। আজলান কপাল ভাঁজ করে তাকালো। তিথি বলল, সুন্দর করে বলো। আজলানের কপালে দ্বিগুণ ভাঁজ পড়ল। তিথি বলল, বলো মেহবুব, এভাবে এভাবে খাইয়ে দিতে হয়, বলো। আজলান চোখ সরিয়ে নিল বেশ ভঙ্গিমা করে, যেন সে তিথির কথা গায়ে মাখেনি। ডোডোকে খাইয়ে দিতে দিতে তিথিকে দেখিয়ে মাংসের গায়ে কামড় দিল সে। তিথি তক্ষুনি রাগচুষে থাবায় মাংসটা কেড়ে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, বুঝেছি এবার, তুমি পাম্প দিয়ে দিয়ে খেতে বসে গেছো। নো বাছাধন, তোমাকে ভাগ দেয়া যাবে না। ডোডো বল, এই স্বাদের ভাগ হবে না। তুমি আমার যত পেয়ারি বাপ হও না কেন। ডোডো মাথা দুলিয়ে বলল, না 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 না। তিথি অট্টহাসিতে ফেটে পড়ল। আজলান হতাশ চোখে চেয়ে রইল। ডোডো থাবা মেরে একমুঠ ভাত নিয়ে আজলানের দিকে বাড়িয়ে দিল তক্ষুনি। আজলান মৃদু হেসে হাত থেকে ভাতগুলো খেল। মাথা দুলিয়ে বলল, মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি ভাত খেয়ে নিয়ে বলল, ওলে বাবা খুব মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে নিজের গালে দিল। বেশিরভাগই নিচে পড়ে গেল। তিথি গালে চড় মেরে বলল, ধুর গাধা, মাংস খা, চিংড়িটা খা, রেজালা খা। ভাত খাচ্ছিস কেন শুধু? পাগল নাকি ব্যাটা? ওই ব্যাটা, নে মুরগির আন্ডা খা। আমার বাচ্চা হয়ে চালাক হলি না, হলি বাপের মতো। ধুর। আজলান চুপ করে মা ছেলের কাণ্ড চেয়ে রইল। সে হাসবে নাকি কাঁদবে? এই মহিলা কি কোনোদিন শুধরাবে না? একে নিয়ে এভাবে জীবনটা পার হবে? তিথি তাকে ওভাবে তাকাতে দেখে হঠাৎ ভারী লজ্জা পেয়ে গেল। এই ব্যাটা হঠাৎ হঠাৎ এমনভাবে তাকায় যে অন্তরাত্মা কেঁপে ওঠে। আম্বিয়া বেগম ব্যস্ত পায়ে হেঁটে এসে বলল, আজলান ওরা চলে এসেছে আব্বা। চল। কি করছিস এখানে? ও মা, আমার ভাই ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে। ডোডো হাত বাড়িয়ে ডাকল। আম্বিয়া বেগম বললেন, আমার অনেক কাজ ভাই, পরে কোলে নিব, তুমি খাও। আজলান দাঁড়িয়ে পড়ে বলল, চলো ওরা খেয়ে নিক। হ্যাঁ, চল। আম্বিয়া বেগম হঠাৎ খেয়াল করলেন আজলানের গালে ভাতের দানা লেগে আছে। তিনি ফিক করে হেসে ফেললেন। আজলান, তিথির সাথে সাথে ডোডো বড় বড় চোখ করে চেয়ে রইল উনার দিকে। আজলান বিরস গলায় জিজ্ঞেস করল, হাসছো কেন? আম্বিয়া বেগম হাসি চাপা দিয়ে বললেন, তোর গালে ভাতের দানা লেগে আছে। তিথি গুরুতরভাবে বলল, আমাদের মা ছেলের মাঝখানে এলে এই অবস্থায় হবে। আজলান গাল মুছে নিয়ে বলল, হয়েছে, এবার চলো। আম্বিয়া বেগম বললেন, বউ, ওকে খাওয়ানো শেষ হলে তাড়াতাড়ি আয়, তোকে খুঁজবে ওরা। তিথি ডোডোকে খাইয়ে নিজেও বাকিগুলো খেয়ে নিল। তারপর পেটে হাত বুলিয়ে বলল, মিয়া খায়া লইছি। ডোডো তার দেখাদেখি পেটে হাত দিল। তিথি হো হো করে হেসে উঠে তাকে কোলে তুলে ঘুরিয়ে সোহাগ করে বলল, এক্কেবারে পাকনা বাচ্চা আমার। আজলান শেখের প্রোডাক্ট, হহুত পাকনা। ডোডো খিকখিক করে হাসল। আজলান এসে বলল, মেহবুব চলো, তোমাকে খুঁজছে জারিফের আম্মা। তিথি ডোডোকে নিয়ে চলে যাচ্ছিল দৌড়ে। আজলান খপ করে তার হাত ধরে টিস্যু দিয়ে মা ছেলের মুখ মুছে দিতে দিতে বলল, যত সব পাগল ছাগল নিয়ে আমি আছি মহা বিপদে। ইজ্জত সম্মান রাখবে না আমার। ডোডো তার দুঠোঁট নাচিয়ে ডাকল, অ্যাহো পাপ্পা।
আজলান তার ঠোঁট মুখ মুছে দিয়ে চুমু দিতেই ডোডো হেসে উঠল। আজলান বলল, এবার চলো। তিথি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অবুঝ বাচ্চার মতো। অভিমানী স্বরে বলল, বাচ্চাকে দিছে। বাচ্চার মায়েরটা কোথায়? আজলান তার মাথার পেছনে হাত রেখে টেনে এনে ঠোঁটে চুমু খেল, তারপর ডোডোর দুগালে চুমু খেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে চলো এবার। তিথি তার কলার টেনে এনে বলল, আপিসার কয় কি? আমরা মা ছেলে কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না, বুঝলে? হিসাব ইকুয়াল ইকুয়াল বলেই টুপ করেই খোঁচা দাড়ির মধ্যে দুঠোঁট গেঁথে চুমু দিল। ডোডো বাবার তার দুহাতে বাবার চুল ধরে টেনে এনে আজলানের গালে কামড়ে দিয়ে দুহাত উপরে তুলে জয়ধ্বনি দিয়ে বলল, ওহো। আজলান তার মেজাজ হারিয়ে বলল, মা ছেলে দূর হও। আমাকে চুল আঁচড়াতে হবে, কলারে আয়রন করাতে হবে, ফালতু। আয়জার বিয়ের ঝামেলা চুকে যাওয়ার পর আজলান তিথিকে খুঁজছে। আয়জার বিদায় বেলায় মেয়েটা কেঁদে কেটে একসা করেছে। এরকম অবুঝ মেয়ে মানুষ নিয়ে সংসার করা যায়? তুমি কেন কাঁদছো জিজ্ঞেস করতেই রেগে গিয়ে বলল, তুমি পাষাণ ভাই হতে পারো, আমি পাষাণ ভাবি নই। আমার বোন নেই, ও আমার বোন হয়ে উঠেছিল। তুমি আমাকে হাসতে বারণ করতে পারো, কাঁদতে বারণ করতে পারো না। আজলান কোনোমতে সরে পড়েছিল। এখন কোথায় গেল? আম্বিয়া বেগম তাকে এদিক ওদিক ঘুরঘুর করতে দেখে বলল, ডোডোর মাকে খুঁজছিস নাকি? আজলান বলল, হ্যাঁ, ওই ডোডোকেও দেখতে পাচ্ছি না তাই। আম্বিয়া বেগম বললেন, তোর মেজো ফুপুর ঘরে দেখলাম সবার সাথে বসে গল্পগুজব করছে। আজলান অবাক কণ্ঠে বলল, মেজো ফুপুর ঘরে? হ্যাঁ তাই তো। আজলান আর কথা না বাড়িয়ে মেজো ফুপুর ঘরে গিয়ে দেখল তিথি ডোডোকে কোলে নিয়ে বড় ফুপুর পাশে বসে গল্প করছে। মেজো ফুপুও উপস্থিত সেখানে। কারো চেহারা দেখে মনে হচ্ছে না গতকাল এখানে যুদ্ধ চলছিল। সে আফসোসের সহিত মাথা দুলিয়ে চলে এল ঘরে। তিথি কিছুক্ষণ পর ডোডোকে নিয়ে হাজির হলো। ডোডোকে বলল, কোমরটা ব্যথা হয়ে এল আমার। তুই মা ছাড়া কিচ্ছু বুঝিস না ডোডো। আজলান ঘাড় ফিরিয়ে তাকায়। ডোডো তার মায়ের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। তিথি বলল, আরে হো বেটা, হা করে কি দেখছিস? তোর দাদা দেখে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এল। তোর বাপ এক বাচ্চার মা বানিয়ে দিল। কিছুদিন পর তুই আমাকে শাশুড়ি বানাবি। এখন আর মুখ দেখে কি করবি? তুই কি বড় হবি না? তোর আর ভাই বোন লাগবে না? আমি কি তোকে কোলে নিতে হাঁটতে হাঁটতে বুড়ি হয়ে যাব? আজলান ধমকে উঠে বলল, ননসেন্স, ও কিছু বুঝে এসবের। ডোডো এবার আজলানের দিকে তাকিয়ে হাত ঝাপটাতে লাগলো। আজলান তাকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি এক্ষুনি এই ভারী শাড়ি ছাড়ো, সুতির কাপড় গায়ে দাও, ঘেমে ভূত হয়েছ। তিথি সোজা ওয়াশরুমে চলে এল। সেলোয়ার কামিজ গায়ে দিয়ে বেরিয়ে এসে বলল, আয়জা চলে যাওয়ার পর আমার একটুও ভালো লাগছে না আফিসার। আজলান বলল, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না, চলো কোথাও বেড়াতে যাই, রাস্তায় হেঁটে আসি, মকবুল চাচার দোকান থেকে 2 প্লেট ফুচকা খেয়ে আসি, চলো। আজলান বলল, মাথা খারাপ, কোথাও যেতে পারবো না, আয়জাকে দেখতে যেতে হবে। তিথি বলল, আমাকেও নিয়ে চলো, তুমি কাল যেও। ডোডো ঘুমিয়ে পড়ায় আজলান তাকে শুইয়ে দিল। গালে কয়েকটা চুমু খেয়ে বলল, মেহবুব শোনো। তিথি দৌড়ে এল। আজলান বলল, এবার শুয়ে পড়ো ওর পাশে। তিথি শুয়ে পড়ল। আজলান মা ছেলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, এবার ঘুমাও। তিথি বলল, আচ্ছা। সে চোখ বুঝল। আজলান ঘরের আলো নিভিয়ে দিয়ে বাইরে চলে গেল। বাড়িটা সত্যিই নীরব হয়ে গেছে। আফতাব শেখ জানালেন, আজ আর ওই বাড়ি যাচ্ছি না। কাল সকালে তুমি তোমার বউ নিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাবে। আজলান শেখ বলল, চিরকাল আপনার কথায় মানতে হয়েছে। আফতাব শেখ বললেন, এজন্যই তুমি ভালো একটা বউ পেয়েছ। আজলান বলল, তা অবশ্য মানতে হবে। আফতাব গর্ব করে বললেন, জীবনে যাই করো এই মেয়েকে কখনো হ্যাঁ করে কথা বলবে না। সে সব বোঝে, বুঝেও না বুঝার ভান করে অপর মানুষটিকে যাচাই করার জন্য। আজলান বাইরে বেরিয়ে গেল। ঘণ্টাখানিক বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে তিথিকে চুপিসারে ডেকে বলল, মেহবুব চলো বাইরে যাই। তিথি ঘুম থেকে উঠে তার এমন আহ্লাদ না দেখে বলল, রঙের কথা বলার সময় পাইনি। রাত কটা দেখেছ? আজলান তাকে জোর করে তুলে দিল। বলল, ডোডো ঘুম থেকে ওঠার আগেই চলে আসব। তিথি বলল, না বাপু, আমি আমার বাচ্চাকে ফেলে কোথাও যাব না। আজলান বলল, ওকেও নিয়ে যাব। তিথি খুশি হয়ে বিছানা থেকে নামল। বলল, শাড়ি পরব। আজলান বলল, ওই আকাশি রঙেরটা পরো।
তিথি বলল, ওটা পড়লে আমাকে কালো লাগে। আজলান একটু রেগে বলল, রাতের আধারে সবাই কালো। চুপচাপ পড়ো, ডোডো উঠে যাবে। তিথি বলল, ওকেও একটা পাঞ্জাবি পরিয়ে দেব। দরকার নেই। তিথি শাড়ি পরতে লাগলো। কুচি ধরতে ধরতে বলল, একটু সাহায্য করো। আজলান বিরক্ত হয়ে এগিয়ে গেল। শাড়ির কুচি ধরতে ধরতে বলল, একটা শাড়িও পরতে জানো না তুমি? তিথি বলল, আমি আমার বরটাকেও পরতে জানি না। আজলান এতে কিছুটা চমকালো, কিন্তু অত মাথা ঘামালো না। তিথি শাড়ি পরা শেষ করে মাথায় সাদা মালা পরতেই ডোডো কেঁদে উঠল। তিথি ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে বলল, ওই গুলুমিয়া তুই দেখে হেব্বি বজ্জাত। তোর মা বাপকে একটু ভালো সময় কাটাতেও দিস না। ঘুমা চুপচাপ। আজলান দাঁত চিবিয়ে বলল, হোয়াট ইজ গুলুমিয়া? তিথি ফিক করে হেসে ডোডোর গালে চুমু খেতে খেতে বলল, আমার বাপ, আমার কৈলজা, আমার জামাইয়ের একমাত্র আবিষ্কার। আজলান আরও রেগে গেল। তিথি হাসল। তিথি লিপস্টিক দেখিয়ে দিল। আজলান তার কথা মতো লিপস্টিক নিয়ে এসে ঠোঁটে পরিয়ে দিতে দিতে বলল, আহা নড়চড় করো না তো। তিথির ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে পোপা পোপা শব্দ করে ডোডোর গালে চুমু দিতেই লিপস্টিকের দাগ বসে গেল। আজলান চাপা স্বরে হিসহিসিয়ে বলে উঠল, এটা কি করলে? তিথি ফিক করে হেসে বলল, আদর দিলাম। সব তুমি নেবে নাকি? আজলান বলল, আচ্ছা ওকে রেখে দাও। চলো। তিথি বলল, না, ওকে রেখে যাব না। আমার বাচ্চা ভয় পেয়ে কেঁদে উঠবে। আজলান ডোডোকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে দুপাশে বালিশ রেখে বলল, চুপ। চলো, বাইরে বাতাস বইছে। আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝড়ো হাওয়া বইবে। আকাশ ভাঙবে, বৃষ্টি ঝরবে। আজলান তিথির হাত ধরে বাইরে নিয়ে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে সে তিথিকে নিয়ে ঘরে চলে এল। তিথি বলল, কি হলো? আজলান দরজা বন্ধ করে দিল। তিথি তেড়ে এসে বলল, খেলবো না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে। বাইরে কি সুন্দর আবহাওয়া। না না, খেলবো না। ভণ্ড লোক কোথাকার। মিথ্যে বলেছ কেন? আজলান ঘরের জানালা খুলে দিয়ে বলল, ওই দেখো আকাশের অবস্থা কেমন। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তিথি রাগে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে ফেলেছে। আজলান লিপস্টিক নিয়ে তাকে জানালার পাশে টেনে এনে বলল, মেহবুব তুমি না খেললেও আমি খেলবো। লিপস্টিক পরো। তিথি ঠোঁট বাড়িয়ে দিল। আজলান লিপস্টিক পরিয়ে ঠোঁটের কোনায় তির্যক হাসির রেখা টেনে বলল, অন্ধকারে সবাই কালো, তুমি একটু বেশি। তিথির মন খারাপ হয়ে এল আকাশের মতো। সে আজলানকে সরিয়ে দিয়ে বলল, না না, আমার মন খারাপ করে দিয়েছ তুমি। এভাবে লোক দেখানো ঠিক হয়নি। তার মধ্যে বলছো আমি কালো। এসব ঠিক না। আজলান তাকে তার সামনে এনে দাঁড় করিয়ে বলল, ওই দেখো বৃষ্টি হচ্ছে। তিথি দেখল। আজলানের গলা জড়িয়ে ধরে বলল, ভিজতে ইচ্ছে হচ্ছে গো। চলো না। আজলান তার কোমর পেঁচিয়ে ধরে গালে নাক ঠোঁট ঘষে চুমু খেয়ে বলল, এত বেশি কথা বললে এক্ষুনি জানালা দিয়ে বাইরে ফেলে দেব। তিথি চুপ করে রইল। পুরুষালী ঠোঁটের চুম্বনে গোটা মুখটা ভিজে উঠতেই তিথি ফিক করে হেসে ফেলে বলল, আমার চরিত্রহীন বেডা মানুষ। আজলান ভীষণ ক্ষেপে গেল। এই সময় কেন এসব কথা বলতে হবে? এক বাচ্চার মা হয়ে এখনো জানে না কোথায় কি বলতে হবে। সে তিথিকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। তিথি তার গলা জাকড়ে জড়িয়ে ধরে ফর্সা গালে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে দিতে বলল, মেহবুব, তোর জামাই একটা লাল কুমড়াপটাস। আজলান বলল, কি অবস্থা করেছো আমার। তিথি বলল, ধুর বেটা, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। বলেই সে চলে যাচ্ছিল। আজলান পেছনে পেট জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরতেই তিথি খিলখিলিয়ে হেসে উঠে বলল, আব্বারে তোমার গোলামের ফুতের গায়ে রাতের শয়তানটা ভর করছে আবার। আজলান তাকে সামনে ফিরিয়ে বলল, এক্ষুনি লিপস্টিকের দাগ মুছবে। এক্ষুনি। তিথি বলল, চলো চলো, বৃষ্টিতে ভিজবো। বেশি দূর যাব না। আজলানকে নিয়ে বেরিয়ে এল সে। আজলান সদর দরজার পাশে দাঁড়িয়ে রইল। তিথি এক দৌড়ে বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, এত সুন্দর বৃষ্টি আমি আগে দেখিনি। আজলান বলল, জ্বর হলে সর্দি মুছতে এসো আমার বুকে। তিথি দুহাত মেলে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, আমার এত খুশি লাগছে কেন? আজলান তার কাছে দৌড়ে এল। বলল, তুমি পাগল। এভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে বলো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। আজলান বলল, হয়েছে, এবার চলো। তিথি বলল, জ্বর হোক। আজলান বলল, না না, চলো। তিথি থামল না।
আজলান তাকে পাজাকোলা করে তুলে নিয়ে বলল, মাথা খারাপ করবেন না মেহবুব, জ্বর হলে আমাকেই সামলাতে হবে। তিথি চুপ করে রইল। তার হঠাৎ কান্না পাচ্ছে। সে তো এমন একটা স্বপ্ন দেখেছিল, যাকে সে ভালোবাসবে, তার সাথে বৃষ্টিতে ভিজবে। কিন্তু এই ব্যাটা তাকে ভিজতে দিল না কেন আর একটু। আজলান তাকে নিয়ে যেতে যেতে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। আজলান বলল, আর কি দেখনি? তিথি তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন তোমাকেও। সমাপ্ত।